আমি চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনি আপনার নামটা আমাকে একটু প্লিজ বলতে হবে এবং তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। একটু কাইন্ডলি বলেন, আপনার নামটা বলেন। এক সেকেন্ড, আরেকবার বলতে হবে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমি মিরপুর থেকে এসেছি। আমার দেশের বাড়ি দিনাজপুর। শুনি আপনার ঘটনা। তো এট ফার্স্ট আমি বলতে চাই আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আচ্ছা। তো সেই হিসাবে আমি গাজীপুরে একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে, নাম বলবেন না কিন্তু? হ্যাঁ, নাম বলতেছি না। আমি একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে জব করতাম আর কি। তো সেখানে আমি চাকরি করার সূত্রে আমি সেখানেই থাকতাম আর কি ডায়াগনস্টিকের ভিতরেই একটি ছোট্ট রুমে আর কি আমাকে থাকতে দেওয়া হতো। তো আমি রুমের একটু বর্ণনা দেই। আমার রুমটা এমন জায়গায় ছিল যে সদর হসপিটালের মর্গ, যেখানে আর কি পোস্টমর্টম করা হয়। তো সেই মর্গ থেকে আমার শোয়ার রুমের দূরত্ব 14 থেকে 15 হাত। অর্থাৎ আমার জানালা খুললেই মর্গের জানালা দেখা যায় এবং মাঝে মাঝে আমি গন্ধও পেতাম। তো যাই হোক, ঘটনা সেদিকে না। একদিন শুক্রবার আমাদের অন্যান্য স্টাফরা ছুটিতে থাকেন, আর আমি সেখানেই থাকতাম। এজন্য আমি ওখানেই সবসময় থাকি এবং পাশের ফ্ল্যাটে থাকতো আমার মালিক আর কি, ফ্যামিলি নিয়েই থাকতো। তো যাই হোক, শুক্রবার জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে আমার মালিক আমাকে চাবি দিয়ে বলল যে আমি নামাজে যাচ্ছি, আপনি কিছুক্ষণ পর গেটে তালা মেরে নামাজে চলে আসবেন। আমি বললাম ঠিক আছে। তো আমি নামাজের জন্য রেডি হচ্ছি, এমন সময় আর কি দুজন লোক আসলো এক্স রে করার জন্য। তো বলতেছে আবার ইমার্জেন্সি এক্স রে করা লাগবে। আমি বললাম ভাই একটু বসেন, আমি নামাজ পড়ে আসবো, পরে আর কি এক্স রেটা করবো। তো বলতেছে না, আমার খুব ইমার্জেন্সি দরকার আর কি, ডাক্তার সাহেব দেখবেন আর কি। তো যাই হোক, পেশেন্টের আর্জি তো আমাদেরকে নিতেই হয়। আমি এক্স রেটা নিলাম আর কি। তো রীতিমতো আমি পেশেন্টকে এক্স রে রুমে ঢুকালাম, এক্স রে টেবিলে শোয়ালাম, মেশিন অন করলাম, করে আমি তার এক্স রে করার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। এক্স রেটা ছিল পায়ের বেসিক্যালি। তো আমি যখন এক্স রে শুরু করব, তখন পেশেন্টটা বলতেছে আপনি কি করেন? আমি বলতেছি যে আমি পায়ের এক্স রে করতেছি। কয় না, আমার পায়ে তো সমস্যা নাই, আমার মাথায় সমস্যা। তো উনি মাথায় আর কি হাত দিয়ে দেখাই দিল যে আমার এখানে প্রচন্ড পেইন হচ্ছে, আমার এখানে এক্স রে করেন। তখন আমি ভাবলাম হয়তো যে আমার দেখার ভুল হয়েছে, আমি ডক্টরের প্রেসক্রিপশনটা আবার দেখে নিলাম। তো না, দেখলাম যে না, আমি তো ঠিকই দেখছি, সেখানে পায়ের এক্স রে করাই ছিল। আমি যাই হোক রুগীকে যেভাবেই হোক বুঝিয়ে এক প্রকার জোর করেই আমি আর কি পায়ের এক্স রে করলাম। তো এক্স রে করার পর আমি এক্স রে সম্পর্কে একটু ধারণা দিই। এক্স রে মেশিন থেকে রেডিয়েশন কে কাজে লাগিয়ে হিউম্যান বডি থেকে ইমেজ ক্যাপচার করা হয়, তারপরে এটা কম্পিউটারে ডিসপ্লে করতে হয়। তো আমি যখন এক্স রেটা কম্পিউটারে ডিসপ্লে করলাম। প্রিয় লিসেনার, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম বাছাই করা কিছু ভয়ানক ঘটনা নিয়ে। এই ভিডিওর মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পাবেন, প্রত্যেকটা ঘটনা প্রতিদিন থেকে নেওয়া, সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনা। হাজারো ঘটনার থেকে একটি ঘটনা বাছাই করে যে ঘটনাটি ভয়ানক, সেই ঘটনাগুলো আমি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকি। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তখন আমি তার ইমেজ পাইলাম না আর কি, এক্স রেটা আসলো না, আসেই নাই, কিচ্ছু আসে নাই, না কিচ্ছু আসে নাই, শুধু একটা সাদা পেজের মতো চলে আসছে। তো আমি ঘটনাটা বুঝতে পারলাম না। আমি ভাবলাম হয়তো রেডিয়েশন ঠিকভাবে রিলিজ হয় নাই, কারণ রেডিয়েশন ঠিকভাবে রিলিজ না হলে এরকম আসে। আচ্ছা। তো আমি আবার রিপিট করতে গেলাম। আমি আবার রিপিট করার আগে আমি মেশিনটা একবার ভালো করে চেক করে নিলাম যে আসলে কোনো ফল্ট আছে কিনা। একটা ফাঁকা এক্সপোজ নিয়ে দেখলাম না, আমার রেডিয়েশন তো ঠিকভাবে রিলিজ হচ্ছে, তারপর ইমেজটা আসলো না কেন। যাই হোক, আমি পেশেন্ট যেহেতু টেবিলে শোয়ানো, আমি আর একটা এক্স রে নিলাম। আর একটা এক্স রে নিয়ে আমি আবার কম্পিউটারে ডিসপ্লে করলাম, কিন্তু আবার ইমেজটা আসলো না। এবং আগের মতোই একদম সেম অবস্থা, সেম আগের মতোই। আমার মাথায় আর কি কাজ করলো না। আমি প্রায় আমার 2 বছরের এক্সপিরিয়েন্স, এটা কেন ঘটতেছে আমি বুঝতেছি না। তো আমি যখন তৃতীয়বার ট্রাই করতে গেলাম, তখন রুগীটা আমাকে মানে বড় বড় চোখ করতেছে এবং অদ্ভুত একটা হাসি দিয়ে বলতেছে কি, আমি বলি নাই যে আমার মাথার সমস্যা, আমার মাথার এক্স রে করেন, আপনি আমার পায়ের এক্স রে করতেছেন। তো যাই হোক, রুগীর সঙ্গে একজন লোক ছিল। আমি বললাম যে ভাই, আমার হয়তো মেশিনের প্রবলেম দিচ্ছে, আপনি পাশে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক্স রেটা করেন। তো
সেই মুহূর্তে রুগীরা মানে খুব একটা ধমক দিয়ে বলল যে আমার আমার আগে এখানে মাথার এক্সরে করতে হবে, তারপর আমি এই রুম থেকে বাইর হবো, নতুবা আমি বাইর হব না। তো আমি ভাবলাম যে পেশেন্টরা যখন অসুস্থ হয় তখন এরকম একটু পাগলামি টাইপের হয়ে যায় বা অন্য আচরণ করে, তো তাকে বোঝানোর জন্য আর কি আমি একটা এক্সরে করব। আমি বললাম যে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি আপনার মাথার এক্সরে করতেছি। তো আমি রীতিমতো মেশিনে অন করে মাথার একটা এক্সরে নিলাম, কোনো অ্যানাটমিক্যাল পজিশন ছাড়াই আর কি, জাস্ট রুগীকে বোঝাবো যে আমি আপনার এক্সরেটা নিয়েছি। তো যাই হোক আমি নিলাম এবং রুগীকে বললাম যে আপনার এক্সরে হয়ে গেছে, আপনি চলে যান। কিন্তু তার সাথে যে লোক ছিল তাকে বললাম যে আসলে আমার এক্সরেটা হয়নি, আমার মেশিনের প্রবলেম, আপনি পাশের ইয়াতে করে নেন, আমি জাস্ট আপনার রুগীকে বোঝানোর জন্য এটা করলাম। তো রীতিমতো রুগী চলে গেল, আমারও জুমার নামাজের সময় চলে আসতেছে, আমি মেশিন শাটডাউন করে আর কি নামাজে চলে যাব। এই অবস্থায় আমি ভাবলাম যে দেখি তো আসলে 3 নম্বর ইমেজটা যে নিলাম সেটা আসছে কিনা। তো আমি কম্পিউটারে যখন ডিসপ্লে করলাম আমি একটু দেখে অবাকই হলাম যে তার মাথার এক্সরেটা ফুল ক্লিয়ার চলে আসছে। এটা দেখে আমি একটু মানে অবাক হই এই কারণে যে আমি এট ফার্স্ট যখন আমার মেশিনে পাওয়ার সিলেক্ট করছিলাম তার পায়ের এক্সরে করার জন্য, তো সেই পাওয়ারে যারা এক্সরে করে তারা হয়তো বুঝবেন যে সেই পাওয়ারে মাথার এক্সরেটা সম্ভব না। পায়ের এক্সরে করতে যত পাওয়ারের দরকার হয়, মাথার এক্সরে করতে গেলে তার থেকে 6 থেকে 7 গুণ বেশি পাওয়ারের দরকার হয়, ঠিক আছে। তো তার মাথার এক্সরেটা ক্লিয়ার চলে আসছে, আমি ঘটনাটা বুঝতে পারলাম না, পায়ের এক্সরে নিলাম আসলো না, মাথার এক্সরে ঠিকই চলে আসছে। তো যাই হোক একটু হলেও ভয় পাইছি, পরে যাই হোক মেশিন শাটডাউন দিয়ে আমি আর কি নামাজের উদ্দেশ্যে রওনা দিব। গেটে তালা দিয়ে আমি দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আমি একটা কথা বলে নেই, নিচ থেকে আমি যখন মানে নামাজের উদ্দেশ্যে যাব তো আমাকে মর্গটা ক্রস করে যাইতে হবে মসজিদে। তো আমি যখন বিল্ডিং থেকে বাইর হলাম তখন আর কি দোকানপাট সব বন্ধ, জুমার নামাজের দিন সবাই দোকান বন্ধ করে নামাজে চলে গেছে। তো একটা ভ্যান আর কি ভ্যান, শুধু একটা ভ্যান, আর ভ্যানে চাটাই মোড়ানো একটা লাশ আর কি মর্গের সামনে এসে দাঁড়ালো। আমি দেখেই বুঝতে পারছি ওটা লাশ, কারণ ওখানে প্রতিদিন প্রায় লাশ আসতো আর কি, মর্গ যেহেতু ওখানে লাশ আসতো। তো শীতকাল তো আমি একটু রোদ পাইলাম, একটু দাঁড়াইলাম আর একটু উৎসাহ জাগলো যে আমি লাশটা দেখবো। তো যখন চাটাই বোনানো ছিল, তো যখন মর্গের লোকজন এসে লাশটাকে নামাবে ঠিক সেই মুহূর্তে তার মুখের যে চাটাইটা সেটা সরে গেছে। তো আমি একটু কাছে গিয়েই দেখলাম, মানে এটা আসলে ফিলিংস কিরকম, আমি আসলে একেবারে অবাক হয়ে গেছি, খুব বেশি শক হয়ে গেছি দেখে যে লোকটার আমি কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট আগে এক্সরে করতে চাইছিলাম, এটা সেই লোকের লাশ। আমি তারপরও আমার খুব ভয় পাচ্ছিলাম, আমি হয়তো ভুল দেখতেছি এই ভেবে আমি আরো কাছে গেলাম। পরে আমি দেখলাম যে না, এটা এই লোকেরই লাশ। তবে এখানে একটু উল্লেখ করা যায়, উনি যেখানে মাথায় হাত দিয়ে আর কি দেখাইছিল যে আমার এখানে পেইন করতেছে, আমার এখানে এক্সরে করেন, ঠিক সেই জায়গাটায় তার আর কি অ্যাক্সিডেন্ট করছে, তো সেই জায়গাটা আর কি মগজ বাইর হয়ে গেছে, তো ঝুলে আছে মগজটা। তো এটা দেখে আমি ওই কথাটা মনে পড়ে গেছে, তিনি এখানেই এক্সরে করতে বলছিল। তখন আমি পুরা একেবারে আমার হাত পা মানে কাঁপাকাঁপি অবস্থা, আমি নামাজে যাব না কি করব বুঝে উঠতে পারতেছি না। তখন আমি ভ্যানওয়ালাকে তারপর সাহস করে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে এই লাশটা কোথা থেকে আসলো বা কোথা থেকে এসেছে? এটা গাজীপুর কোনাবাড়ি থেকে এসেছে। ওনার সঙ্গে যে একটা লোক এসেছিল সেই লোকটার তখন ছিল না। আচ্ছা, সেই লোকটার তখন ছিল না, শুধু ভ্যানওয়ালা ছিল। তো ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে লাশটা কোথা থেকে আসছে, আসলে বললো যে গাজীপুর কোনাবাড়ি থেকে। গাজীপুর কোনাবাড়ি, এই কথা শুনে আমি আরো অবাক। 15 থেকে 20 মিনিট আগে যার সাথে আমার দেখা হয়েছে সেখান থেকে গাজীপুর কোনাবাড়ি যাইতে হলেও 1 ঘন্টার পথ সেখানে। এবং ভ্যানওয়ালা বললো, ভ্যানওয়ালাকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি যে না এনাকে তো আমার কিছুক্ষণ আগে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। তখন ভ্যানওয়ালা আমাকে অ্যান্সার করছিল যে আপনি কি পাগল হয়ে গেছেন, এনাকে আমি কোনাবাড়ি থেকে ভ্যান চালাইয়ে এখানে নিয়ে আসলাম। তো 15 থেকে 20 মিনিটে কিভাবে সে কোনাবাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট করে আবার ওখান থেকে চলে আসলো, এই আসলে ব্যাখ্যাটা আজও আমি পাইনি। তো সেখানে আমি আর থাকি নাই, দ্রুত নামাজ পড়তে যাই। আর আমি নামাজ পড়ে এসে মালিককে বলি যে আজকে আমি একটু খারাপ লাগতেছে, আমি আমার ফ্রেন্ড গাজীপুর সমস্ত কারখানায় চাকরি করে, আমি ওখানেই চলে যাব।
তো লাস্ট আমি যখন ওখানে চলে যাই, পরের দিন থেকে আমার প্রচন্ড জ্বর আর কি, প্রচন্ড জ্বর। পরে আমি আর ওখানে তারপরের দিন কাজ করতে পারি না। পরে আমি কুর্মিটোলা হসপিটালে 7 দিন ভর্তি থেকে এই জ্বরে এত Okay. ভয় পাইছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, উত্তরা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। আমার ঘটনাটা হচ্ছে 2007 সালের, তখন আমি ক্লাস 10-এ পড়ি। জি। ঘটনাটা হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে। ছোট বোন বলতে আমার ইমিডিয়েট বড়, হুম হুম, ছোট আপু বলে ডাকি। তো আমার বাবা মারা যায় 1998 সালে। তো হুম। তারপর থেকে আমার আম্মু আর বড় ভাই আমাকে খুব কষ্ট করে আমাদের মানুষ করছে। তো বড় ভাইয়া মেরিনে যোগ দেয় হচ্ছে 2003 সালে। ও আচ্ছা, উনিও মেরিন ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওকে। ইঞ্জিনিয়ার। তো 2003 সালে উনি জয়েন করে। হুম, তারপরে 2007 সালে হঠাৎ করেই উনি তখন থার্ড অফিসার কিংবা সেকেন্ড অফিসার ছিল। তো হঠাৎ করেই চিটাগং পোর্টে ওনাদের শিপ আসে। তো সারপ্রাইজ দিবে বলে হঠাৎ করে বাসায় চলে আসে একদিন। হুম। তো ভাইয়া এমনিতেই বাবার মতো কাজ করছে, এতদিন আমাদের লালন পালন করছে। তো সেটা তো একটা ব্যাপার। আর বড় ভাইয়া আসছে অনেকদিন পরে, সেটা দেখে একদম মহা খুশি সবাই। তো পরের দিন এই খুশিতে আমি আর স্কুলেই যাইনি। তো আপুর হচ্ছে গিয়ে আমার আপুর হচ্ছে ওই গ্রামে হয় কি এসএসসি পরীক্ষা দেওয়ার টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আপনার একটা কোচিং করায়। হুম হুম, তো ওর কোচিংটা করাই লাগবে, ও স্কুলে গেছে। তো ওর কোচিং চলে হচ্ছে আপনার দুপুর 2টা পর্যন্ত। জি। তো দুপুর 2টার সময় আমরা খেতে বসছিলাম। সেদিন আমরা 3 ভাই বসছি। আর আমাদের বাড়িটার একটু ডিসক্রিপশন দিয়ে দিই। আমাদের ঘরটা হচ্ছে আপনার একদম ছোট একটা ঘর ছিল। তো আমরা খেতে বসতাম হচ্ছে ফ্লোরেই। আর গ্রামে হয় কি আপনার 2টা দরজা থাকে, সামনে একটা দরজা থাকে, পিছনে একটা দরজা থাকে। জি। আর গ্রামে অধিকাংশ বাড়িতেই ধরেন টিউবওয়েলটা একটু দূরে থাকে, পুকুরের ঘাটটা একটু দূরে থাকে। তো আবার 2টা বেজে গেছে অলরেডি। তখন আম্মু বললো যে তোরা খেয়ে ফেল, খেতে বস তোরা। তো আমরা ফ্লোরে বসলাম খেতে। তো বড় ভাই হঠাৎ করে বললো যে আমি অনেকদিন পরে গ্রামে আসছি, ছোট ফুটাও আসুক, ও স্কুলে তো 2টা বেজে গেছে, স্কুল থেকে ও চলে আসুক, এখন তো আসার সময় হয়ে গেছে, জি। ও আসুক একসাথে খাবো। তো আমরা বসে বসে গল্প করতেছি, হঠাৎ করে দেখলাম আমার বোন আসছে। তো আমরা বসছি পিছনের রুমে। তো সামনের রুমে ওই টেবিলটা ফুল দেখা যায়। দেখলাম যে হঠাৎ করে আবার বোনা এসে হাসলো, হেসে দিয়ে ব্যাগটা রাখলো ওই টেবিলের উপরে। এসে তারপরে আমাদের খেতে বসতে দেখে ওর জন্য ওয়েট করতেছি, এটা দেখে ও দ্রুত পিছনে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, যে তাড়াতাড়ি ভাইয়ারা বসে আছে, একটু তাড়াতাড়ি আসি। তো চলে গেল, আমরা বসে আছি অনেকক্ষণ। দেখলাম যে 10-15 মিনিট হয়ে গেল, ও আসতেছে না। তা আম্মু বললো যে কিরে তোরা খাওয়া শুরু কর। তো আমরা বললাম যে কেন, বৃষ্টি তো আসছে, ওর নাম বৃষ্টি আর কি, বৃষ্টি আপু তো আসছে, তো ও আসুক, তারপরে খেয়ে ও তো ফ্রেশ হইতে গেছে। আম্মু বললো কই, ও তো আসে নাই, ও তো এখনো আসে নাই, আমি তো দেখিনি ওরে। ভাবলাম বোধহয় আমরা 3 ভাই হেসে দিছি যে আম্মু বোধহয় ভুলে দেখে নাই ওরে, কোনোভাবে হয়তো ভাত টাত নিয়ে একটু বিজি ছিল, দেখে নাই। তো আমার বড় ভাই বললো যে দেখতো ও এতক্ষণ লেট করতেছে কেন, টিউবওয়েলে এতক্ষণ লাগার কথা না, একটু দেখে আয়। তো টিউবওয়েলে যাই, দেখো ও নাই। পুকুর ঘাটে গেলাম, যে বোধহয় পুকুর ঘাটে গেছে, পুকুর ঘাটে গিয়েও দেখেও নাই। একটু অবাক হইলাম যে কি ব্যাপার, ও তো এদিকে আসলো, আবার অন্য কোনো বাসায় গেল নাকি। তো আমি ফিরে আসলাম, যে ও তো ব্যাগটা রাখছে, ব্যাগটা দেখি যে ব্যাগটাও নাই। তা আম্মু বললো যা তোরা দুষ্টুমি করতেছো, তো এখন পর্যন্ত আসে নাই। তো বড় ভাই বললো না, এটা তো দুষ্টুমি করার বিষয় না, 3 ভাই একসাথে এই জিনিসটা দেখলাম, ব্যাগও নাই, এখন হঠাৎ করে কি হইলো, যা তো একটু স্কুলে দেখে আয় ওরে। তো আমি সাইকেল চালায়া ওই দিন এর সাথে সাথে আমার 5 মিনিট লাগছে স্কুলে যেতে। যাই দেখি ও মাত্র, ওদের আজকে স্কুলে একটু লেট করে ছুটি দিছে ক্লাসটা, ও মাত্র দোতলা থেকে নামতেছে। তো আমি ওর আর কিছু জিজ্ঞেস করি নিয়ে ওরে নিয়ে আসলাম। আসার পরে বাসায় একটু এটা নিয়ে হইলো। তো সেদিন সন্ধ্যাবেলায় খুব বৃষ্টি শুরু হয়েছে। আমরা আমাদের নিয়মিত অভ্যাস হচ্ছে ওই সন্ধ্যার সময় একটু চা খাই আর কি, সবাই মিলে একটু। তো অন্ধকার মধ্যে বসে বসে গ্রামে হারিকেনের আলোতে বসে বসে চা খাচ্ছি, খুব বৃষ্টি বাইরে। হঠাৎ করে সেই পিছনের রুমেই হঠাৎ করে দেখলাম যে একটা সাউন্ড হয়ে দরজাটা খুলে কে যেন ভিতরে ঢুকলো, এরকম একটা ব্যাপার, কেউ একজন ভিতরে ঢুকছে। তো আমরা আবসা আলোতে, সামনের রুমে কোনো আলো ছিল না, মনে হচ্ছে কেউ ঢুকছে, একটা ছায়া। তো ভাইয়া বললো যে দেখ কে আসছে। সবাই মিলে একটু খুঁজতে গেলাম কে আসলো এই সন্ধ্যার সময়, চোর টোর না আসলো নাকি। দেখলাম না, কেউ নাই ওই রুমে, কেউ নাই। খাটের নিচে দেখলাম, খাটের নিচে আছে কি কেউ না, পুরো ঘর তন্ন করে দেখলাম কেউই নেই। তো আম্মু একটু অবাক হয়ে আমাদের দিক তাকায় আছে, তখন সে কিছুই বলে নাই। আম্মু বলতেছে তোর কি খুঁজতেছিস,
তো আম্মুকে ভাই একটু এসে দিয়ে বললো, কি ব্যাপার, আপনি এখনো দেখেন নাই, কেউ একজন ঢুকছে বাসায়? আম্মু বলে, না আমি তো দেখিনি। দেখার তো কথা, আমারও তো দেখার কথা, কিন্তু আমরা 4 ভাই বোনই দেখছি। দুপুরবেলা 3 ভাই বোন, বিকালবেলা 4 ভাই বোনে দেখছি, কোনো হইলো না। তো তার পরের দিন ভাইয়া হুজুর ডেকে এনে একটা মিলাদ আর কোরআন শরীফ পড়ায় দিছে। এরপর থেকে আর তেমন হয়নি। আর বাড়িটা হচ্ছে কি, আমরা ভিতরের বাড়ি থেকে, আমাদের বাড়িটা প্রায়, গ্রামের বাড়িটা প্রায় 1 কিলোমিটার বড়। এত বড় একটা বাড়িতে আমরা ভিতর থেকে আমরা সামনে আসি, সামনেটা প্রচুর গাছপালা ছিল, প্রায় অন্ধকার হয়ে থাকতো ওটা দিনের বেলাতেই। ওই গাছগুলা কেটে আমাদের ঘরটা বানানো হয়েছে। ওকে, এই মুহূর্তে জয়েন করেছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি এবিএম এহসানুল হক ঈশান, আমি এসেছি যশোর থেকে। আচ্ছা, শুনি আপনার ঘটনা। ঘটনাটা ঘটে আমার ফুপির বাসায়। আমার ফুপি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় গিয়েছিলেন। তো সেই সময় আমি আর আমার ফুপাতো ভাই শাওন ভাই ফুপিদের বাসায় স্টে করছিলাম। তো প্রথম যেদিন আমরা থাকি, আমি থাকার জন্য যাই, সেখানে আমি ঘুমাইতে যাই যখন, তখন একটা স্বপ্ন দেখি। অলমোস্ট রাত 3টার দিকে আমি ঘুম থেকে হঠাৎ জেগে যাই স্বপ্নটা দেখে। স্বপ্নটা বেশ ভয়ঙ্কর ছিল। আমি ঘুম থেকে জেগে উঠেই ভাইয়াকে বলি যে আমি এমন একটা স্বপ্ন দেখছি। আমি ওখানে দেখি আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর একটা ফ্লোরে আছি। ওইখান থেকে হঠাৎ করে আমি নিচে একটা ইলেকট্রিক পোলের উপরে পড়ে যাই এবং কারেন্টের শক করে আমার ফুল বডিটা ঝলসে যায়। তো এইটা বলার পরে আমার শাওন ভাই বললেন যে, তুই সিরিয়াসলি এই স্বপ্নটা দেখছিস? তো আমি বললাম, হ্যাঁ ভাই। তো তখন শাওন ভাই বলেন যে উনি এর আগে এই স্বপ্নটা বেশ কয়েকবার দেখেছেন। তো এটা আমরা ইনসিডেন্ট হিসেবে নিই, প্রথম দিন কিছু ভাবি না। তো সেকেন্ড দিন আমরা একই স্বপ্ন দেখি। এইভাবে দেখার পরে থার্ড যেদিন দেখি, সেই দিন আমি আরো একটু দেখি, একসাথেই দেখছিলাম। থার্ড দিন দেখি যে আমি ওইভাবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে পড়ে যাচ্ছি, কিন্তু এখানে আমাকে সবাই বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমি যেন নিজের ইচ্ছায় ইলেকট্রিক পোলগুলা টেনে ধরছি, ইলেকট্রিকের তারগুলা। তো এটা দেখার পরে ভাইয়াকে আমি বলি যে আমার এমন ভয় লাগছে। তখন ভাইয়া আমাকে বলেন যে তাদের বাসায় বেশ কিছু অসাধারণ ঘটনা ঘটে, যেমন ড্রয়িং রুমে হঠাৎ করে টিভি চলার আওয়াজ হয়, বা ফ্যানের স্পিড হঠাৎ করে ফুল হয়ে যায় বা কমে যায়। এরকম বলার পরে আমি ব্যাপারটা নিয়ে ভাবি, কিন্তু কেন এমন হচ্ছিল এটা বুঝতে পারি না। তো আমি যখন ওখানে ছিলাম, তারপর আরো একদিন এই স্বপ্নটা দেখি। এরপরে একদিন যে ঘটনাটা ঘটে, এটাই আমরা বেশি ভয় পেয়ে যাই। যে আমরা যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে একটা গোঙানোর আওয়াজ পাচ্ছিলাম। একটা মধ্যবয়স্ক পুরুষ গোঙাচ্ছিল। তো এটা শুনে আমি ভাইয়াকে বলি যে এমন আওয়াজ কোথা থেকে আসছে। তখন উনি বলেন যে এই আওয়াজটা শুধুমাত্র ভাইয়ার রুমে শোনা যায়, অন্য কোনো রুম থেকে শোনা যায় না। তো এইটা বলার পরে আমি এটা টেস্ট করার জন্য যাই পাশের রুমে। তো দেখি সিরিয়াসলি কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ভাইয়ার রুমেই পাওয়া যাচ্ছে আওয়াজটা। তো এইটাই আমরা বেশ ভয় পেয়ে যাই এবং ওই দিন রাতে ঘুমাতে পারি না। তো আমরা প্ল্যান করি এটা কেন, এই বাসায় কোনো অসাধারণ ঘটনা ঘটে কিনা সেটা জানার একটা প্ল্যান করি। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি যে দারোয়ানরাও ফুপিরা ভাড়া আসার বেশ কিছু মাস আগেই আসছে, তো তারা কোনো ঘটনা জানে না এখনো পর্যন্ত ঘটছে কিনা। তো আমরা ওয়েট করি, কোনো আমরা রেজাল্ট পাচ্ছিলাম না কেন এমন হচ্ছে। তো একটা পর্যায়ে আমরা একদিন দেখি গেটের কাছে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তো উনি আমাদের পরিচয় দেন। এই ফ্ল্যাটটা যখন হচ্ছিল তখন উনি এখানকার দারোয়ান হিসেবে কাজ করছিলেন এবং ফ্ল্যাটটা হয়ে যাওয়ার পরেও দারোয়ান হিসেবে বেশ কিছু বছর কাজ করছেন। তো আমরা তাকে এই ঘটনাটা খুলে বলি যে যা যা ঘটছে আমাদের সাথে। তো উনি তখন এমন ভাবে অ্যান্সারটা দেন যে উনি এই কথাটা এর আগেও শুনছেন, এমন ভাবে বলেন যে এখনো এমন হয়, আমি তো ভাবছি ফেরা কেটে গেছে। তো আমরা জিজ্ঞাসা করি যে আপনি কিছু জানেন কিনা। তখন উনি যেটা শেয়ার করেন ওটা ছিল বেশ হৃদয় বিদারক আর কি। যে মিস্ত্রিরা কাজ করত তারা এখান থেকে ঠিক মতো মজুরি পেত না, এই জন্য বেশ কয়েকবার মালিকের সাথে সমস্যা হয়েছে। তো এক পর্যায়ে ঈদের সময় সব মিস্ত্রিরা দেশে যাবে ঈদ করতে, তো মালিক তাদের টাকা দেয় না। সেই সময় ওনাদের যে হেড মিস্ত্রি ছিল
উনি নিজেই দায়িত্ব নিয়ে নিজের কিছু জমানো টাকা থেকে বাকি মিস্ত্রিদের টাকা দিয়ে দেয় এবং নিজে গ্রামে যায় না ঈদ করতে আর কি। উনি নিজেই খুব কষ্ট পাচ্ছিলেন যে উনি হেড মিস্ত্রি সব মিস্ত্রিদের নিয়ে আসছেন, এখন ওনার জন্য অন্যরা কষ্ট পাচ্ছে, এই জন্য নিজেই স্যাক্রিফাইস করেন। তো সবাই যায় ঈদ করতে। হঠাৎ করে একটা খবর আসে যে হেড মিস্ত্রি মারা গেছে। তো এসে দেখে ইলেকট্রিক পোলের সাথে ইলেকট্রিক একটা কাট আউটের সাথে নিজের বডিটা রয়েছে হেড মিস্ত্রি। তো তিনি তখন সবাই ভাবে হয়তো সাধারণভাবে মারা যেতে পারে বা তিনি সুইসাইডও করতে পারেন। তো এইটা দেখার পর থেকেই ওই হেডমিস্ত্রি মারা যাওয়ার পর থেকেই ওই বাসায় বিভিন্ন রকম অসাধারণ ঘটনা ঘটে। মিস্ত্রিরা কাজ করতে পারে না, কয়েক মিস্ত্রি পালিয়ে যায়। এরপরে মালিকের যখন বাসা কমপ্লিট হয়ে যায়, মালিকের বাসায় বেশ কিছু অসাধারণ ঘটনা ঘটে। এর কিছুদিনের ভিতরে মালিকের ছেলে আর কি স্বপ্নে ভয় পেত, ব্যথা পেত, এমন ঘটনা ঘটছে যেটা বলে। তারপরে আর কি মালিকের ছেলেটা ঠিক একইভাবে ওই হেডমিস্ত্রির মতোই কারেন্টের কাট আউটে হাত দিয়ে সুইসাইড করে। তো এটা জানার পরে আমরা একটু ভীত হয়ে পড়ি আর কি। ওই চাচার কাছ থেকে আমরা যেটা জানতে পারি, আর উনি যে মেসেজটা আমাদের দেওয়ার চেষ্টা করছিলেন ওইটা অনেকটা এইটা বলতে যাচ্ছিলেন যে ওই যে আত্মার কারণেই হোক বা যে কারণেই হোক, ওই ফ্লোরটাতে যারা থাকে তারা নিজের উপর থেকে একসময় কন্ট্রোলটা হারিয়ে ফেলে। তো এটা শুনে আমরা খুব ভয় পেয়ে যাই, কারণ হেডমিস্ত্রি মালিকের ছেলের যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোর প্রায় প্রথম দিকের ঘটনা প্রায় সবগুলো আমাদের সাথে ঘটছে। তো আমরা ভাবতে থাকি হয়তো আমাদের সাথেও এরকম কিছু হবে যে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলবো। তো আমরা তখনই ওই বাসা থেকে চলে আসি, ফুপির আসা পর্যন্ত আমাদের বাসায় থাকি। পরে ফুপির আসলে বলে আমরা ফুপি ওই বাসা চেঞ্জ করে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা হাতে একেবারেই সময় কম, আমরা যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, আমি মৃন্ময়, মিরপুর 1 ঢাকা থেকে। জি, রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে গত বছর মালয়েশিয়াতে। আমি সেগি ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পড়ালেখা করতে যাই। যেহেতু ওখানে আমি নতুন এবং আমার পরিচিত কেউ ছিল না, তাই ভার্সিটির কয়েকটা বড় ভাইয়ের সাথে একটা অ্যাপার্টমেন্টে উঠে যাই। সো বলে রাখা ভালো রাসেল ভাই, আমাকে আমার বড় ভাইরা বলেছিল আগেই যে বাসাটা একটু হন্টেড। সো এখানে কখনো একা থাকতে মানা করে, কারণ প্রায় সময় তাদের পার্ট টাইম জব আছে, তারা বাইরে কাজ করতে যায়। সো একটা রাতের ঘটনা, সেদিন আমার ভাইয়ের একটা পার্টিতে বাইরে চলে যায়। দেন আমি বাসায় একাই থাকি। মা বাবার জন্য মন খারাপ ছিল, অনেকদিন দেখা হয় না। মাকে ইমোতে ভিডিও কল করি যে কেমন আছে ইয়ে করার জন্য। আর বলে রাখা বলে, এর আগে আমি রান্নাঘরে, আমার রুমটা ছিল মিডল রুম, আর আমার বাসায় ঢুকতেই দরজা দিয়ে ডানে আমাদের রান্নাঘরটা, ওখান থেকে একটা রুম ফাঁকে আমার রুমটা, ওখানে রান্না করার চামচ ভাত ওগুলো সবকিছু রেখে দিয়ে আমি আমার সাথে ভিডিও কল করছিলাম। হঠাৎ করে দেখা যায় যে একটা সময় একটা স্টিলের চামচ যদি একটা মাটিতে পড়ে, এই টাইপের একটা আওয়াজ হচ্ছে আমার রুমের সামনে। আমি আটকে উঠি এবং কলটা রেখে দিয়ে দেখি যে আমার যে চামচটা আমি রান্নাঘরে রেখেছিলাম ওটা আমার রুমের সামনে পড়ে আছে। ঘটনাটা আমি ভয় না পেয়ে চমকে উঠি, বরং যে এটা কিভাবে এখানে আসলো। তখন সামহাও নিজেকে রিল্যাক্স করার জন্য গান শুনে এক পর্যায়ে ঘুমিয়ে যাই আমি আমার রুমে। তারপর রাত 1:30টার দিকে আমার ঘুম ভাঙে। আমার বড় ভাইরা ফিরে আসে কর্মক্ষেত্র থেকে, ফিরে এসে আমাকে জাগিয়ে তোলে। দেন আমাকে বলে যে মৃন্ময় ওঠ, ফ্রেশ হয়ে না একসাথে খাওয়া দাওয়া করি। সো আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই, একটু গেঞ্জিটা খুলি, হাত মুখ ধোয়ার সময় দেখি আমার গলায় 3টা আঁচড়ের দাগ, আর কাঁধে কেউ যদি কোনো একটা ভারী জিনিস দিয়ে বাড়ি দেয় যেরকম করে রক্ত পড়ে, ঠিক ওরকম করে ফেটে রক্ত পড়তেছে। ঘটনাটা দেখে এবার আমি সত্যিই খুব ভয় পেয়ে যাই রাসেল ভাই। ভাইদের বলি, দেখাই যে এরকম অবস্থা, ভাইরা খুব ভীত হয়ে যায়। তারপর ভাইয়েরা বলে যে আমি তোমাদের আগে বলছিলাম যে এ বাসে একটু হন্টেড আছে, একা থাকবে না। সো আমি তখন খুবই ভীত হয়ে যাই এবং আমাকে একটা তাবিজ দেওয়া হয়। তাবিজ নেওয়ার পরে কি আপনার ওই সমস্যা ছিল? না, তাবিজ নেওয়ার পরে রাসেল ভাই আমার এই সমস্যাটা ছিল না কিছুদিন, বাট সামহাও আমি তাবিজটা হারাই ফেলি এবং ওই বাসা থেকে শিফট হয়ে নতুন বাসায় যাই। নতুন বাসাতে কয়েক মাস ভালোই ছিল, কিন্তু মাঝখানে একটা ঝামেলা হয়ে যায়। কিরকম ঝামেলা? প্রায় মনে হতো যে আমরা একটা ফ্ল্যাটে 4 জন ফ্রেন্ড থাকতাম। আমাদের রুমের মাঝখানে কোনো একটা কেউ একজন হেঁটে যাচ্ছে, আর কেউ একজন গভীর রাতে শীষ দিয়ে গান গাচ্ছে,
অথবা এক রুম থেকে আরেক রুমে দরজা, বোঝা যাচ্ছে আমি একা আমার রুমে আছি, বাট আমার রুম থেকে কেউ একজন দরজা খুলে অন্য রুমে চলে যাচ্ছে। মাঝে মাঝে ওয়াশরুমে কেউ একজন শাওয়ার নিচ্ছে, পানির শব্দ পাওয়া যেত। একদিনকার ঘটনা আছে যেটা আমি খুবই ভয় পাই। সেটা আমি বিছানায় বসে ল্যাপটপে ফেসবুকিং করছিলাম। এমন সময় আমি একটা মেয়ের সাথে জানি না কেমন করে গল্প বলতে থাকি। হঠাৎ করে একটা টাইমে আমার মনে পড়ে যে আমি কার সাথে গল্প বলতেছি, কারণ আমরা সবাই ব্যাচেলর ছিলাম আর সব ছেলেরা ছিলাম, এখানে কোনো মেয়ে ছিল না। ঘটনাটার করে আমি খুবই ভীত হয়ে যাই এবং খুবই আমার জ্বর আসে কিছু ঘটনার। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের কিছু জানাতেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি সজীব আহমেদ, আমি আসছি মিরপুর 1 থেকে। বলেন। তো আমি আজকে যে ঘটনাটা বলবো এটা আসলে আমার একটা হোম টিউটর আসলে আমাকে বলছিল। এটা ওনার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটা যে সময় ঘটছিল ওই সময় আসলে ওনাদের গ্রামে কোনো টিউবওয়েল ছিল না, তো ওনারা সবাই পুকুরে গোসল করতেন। তো রোজ আমার ওই টিচারের বাবা পুকুরে গোসল করতে যাইতেন। তো রীতিমতো সেদিনও তিনি গোসলে গেছিলেন। তো তিনি ছিলেন একজন ভালো সাঁতারু। তো তিনি অনেক সাঁতার দেখাচ্ছিলেন সবাইকে। তো সবাই অনেক মজা পাচ্ছিল, যেমন পুকুরে ডুব দিয়ে এরকম আর কি ইত্যাদি। তো এক সময় উনি পুকুরে ডুব দিয়ে অনেকক্ষণ উপরে ভেসে উঠতেছিলেন না। তো লোকজন সবাই ভাবতেছে যে উনি মজা করতেছেন। তারপর এর কিছুক্ষণ পর যখন ওঠেন না, তখন আসলে লোকজন সবাই খোঁজাখুঁজি করে। তো অনেক খোঁজাখুঁজির পর যখন তাকে পাওয়া যায় না, তো রাসেল ভাইয়ের 1-1.5 ঘন্টা পর উনি কোথা থেকে যেন দৌড় দিয়ে বাইরের উঠানে এসে সেন্সলেস হয়ে পড়ে যান। এরপর হুজুর আনা হয়, তারপর অনেক দোয়াদৌড়ি করে ফু দিলে ওনার সেন্স ফিরে আসে। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে ওনার সঙ্গে কি কি হয়েছিল। তো উনি তখন যেটা বলেন সে তা হচ্ছে যে উনি যখন ডুব দিয়ে নিচে যাচ্ছিলেন তখন একটা সুন্দরী পরী এসে তাকে পানির নিচে নিয়ে যেতে যেতে এমন একটা জায়গাতে নিয়ে যায় সেখানে শুধু স্বর্ণের সবকিছু, এবং ওখানে ওনাকে অনেক কিছু খাওয়া হয় আর কি। তো তারপর আর কি ওই পরী তাকে বলে যে সেখানে তাদের কাছে থেকে যেতে। তো তখন তার সেন্স ফিরে আসে যে তিনি আসলে পানির নিচে আসেন। তো তিনি অনেক কথাই বলেন তাকে, এবং লাস্ট পর্যন্ত বলেন যে আসলে আমি তো ভালো কাপড় চোপড় পরে নাই, তো আমি ভালো কাপড় চোপড় পরে আবার আসলে আসবো। তো এরকম বলে আরো অনেক কিছু বলে তারপর ওনাকে উপরে দিয়ে যায়। এর কিছুদিন পরে তিনি মানে অসুস্থ ছিলেন ওই সময়টাতে, তার কিছুদিন পরে তিনি সুস্থ হয়ে যান। তো এই ছিল আমার ঘটনা। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে হাতে আসলে আর সময় নাই। আপনি 2 মিনিটের জন্য আপনি একটু বলতে পারেন ছোট্ট করে একটা ঘটনা। আপনি যেহেতু এসছেন, আমি জাস্ট শুনি আপনার কাছ থেকে। আপনার টিউটর এই ঘটনা বলেছেন, রাইট? খুবই অদ্ভুত ঘটনা। এটা কি তার সাথেই ঘটেছে? তার বাবার সাথে ঘটেছে? বুঝি না আপনার কথা। আচ্ছা, আমার নাম রাফি, আমিও মিরপুর 1 থেকে। তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা অ্যাকচুয়ালি আমার বাসাতেই ঘটা। তো ব্যাপারটা হলো যে আমি সাধারণত রাতে একটু লেট করে ঘুমাই। তো ওই দিন আমি 3:30-4টার দিকে মেবি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে যখন উঠি তখন আমার মনে হচ্ছে যে আমাকে বুবাই ধরেছে, এরকম আমার কাছে লাগতেছিল। তো ব্যাপারটা হলো যে আমি হাত পা নাড়াতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে আমি ছড়াতে পারছিলাম না। তো একটা টাইমে আমার মনে হয় যে আমি ধাপ করে বিছানা থেকে উঠে বসতে পারছি। তো বাট আমার শরীরটা খুব হালকা লাগছিল, দেন আমি বিছানা থেকে নামলাম, বাট আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, আমি পরিবারে হাঁটতে পারছিলাম না। তো যাই হোক, তো আমি বিছানা থেকে নেমে আমি চাচ্ছিলাম মার কাছে যাব। তো আমার পাশেই রুমটাই ছিল আমার মার রুম। তো আমি মার রুমে ওই টাইমে নর্মালি মা নামাজ টামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে। তো আমি রুমে গেলাম, রুমে যে অ্যাকচুয়ালি মাকে দেখতে পেলাম না। তো পরে আমি অ্যাকচুয়ালি মাকে খোঁজার জন্য রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে যে দেখি মা রুটি বানাচ্ছে, তো সেটা দেখলাম। তো দেখার পরে আমি মাকে 2বার মা বলে ডাক দিলাম, কিন্তু মা শুনতে পেলো না। তো ডাক দেওয়ার পরে আমি কি হলো জানি না, হঠাৎ করে মনে হলো আমি পড়ে গেলাম, এবং তারপর আমার মনে হলো আমি আবার বিছানা থেকে উঠে বসেছি। তো তখন আমি অ্যাকচুয়ালি বুঝলাম যে না, হয়তো আমি স্বপ্ন দেখছি। বাট ব্যাপারটা হলো যে পরে আমি ঠিক সেভাবে নিচে নামলাম, আমার পর দেখি এক্স্যাক্টলি মা রুমে মা নেই, এবং আমি যখন রান্নাঘরে গেলাম দেখলাম এক্স্যাক্টলি ওই পজিশনেই মা রুটিটা বানাচ্ছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, আমি এর আগে আসছিলাম? মা বলছে না, আসো নাই। তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি এটা আমার সাথে কি হলো, আমি কি আসলে স্বপ্ন দেখেছি নাকি আমি উঠে গেছিলাম, নাকি মানে কোনো একটা মানে ব্যাপারটা আমি এখনো মানে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই নাই। তো এই ছিল আমার ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা আমরা একটু শুনবো, এবং আমি জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে চলে যাবো আপনার ঘটনায়। রীতি। আরেকবার বলতে হবে প্লিজ। আমি রীতি, আমি দক্ষিণখান থেকে আসছি। জি, বলেন। যে আমার ঘটনাটা মূলত আমার এক মামার কাছ থেকে শোনা, মামার ফ্রেন্ডের ঘটনা। ওই ফ্রেন্ডের নাম হচ্ছে পুষ্পা রায়। তো ওনাদের নারায়ণগঞ্জে ওনার শ্বশুর বাড়ি, নিজেদের বাড়িতেই থাকে ওনারা। তো
ওনার শ্বশুর, ওনার শাশুড়ি, তারপর ওনার 2 দেবর আর ননদ, ওনারা থাকে ওই বাড়িতে। ওই বাড়িতে আপনি বলেন। বাড়িতে 4টা রুম আছে। তো ওই রুমের মধ্যে এক রুমে ওনারা হাজবেন্ড ওয়াইফ থাকে, অন্য রুমে ওনার শাশুড়ি থাকে, তারপরে অন্য 2 রুমে দেবরা থাকে, আর এক রুমে থাকে ওনার ননদ। তো এভাবে ওনারা তো নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার প্রায় কিছুদিন পরে ওনারা মানে বেশ ভালোভাবে কাটতেছিল, কিন্তু প্রায় বছরখানিক পরে একদিন ওনার হঠাৎ করে ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, তো উনি পাশ ফিরে দেখে কি ওনার হাজবেন্ড ওনার পাশে নাই। তো উনি ভাবে হয়তো কোথাও গেছে, তো অন্যদিকে তাকে দেখে ওনার হাজবেন্ড মানে টেবিলের পাশেই, বিছানার পাশে টেবিল ছিল, টেবিলে বসে টেবিল ল্যাম্পের আলোতে কিছু জানি লিখতেছে। তো উনি আর হাজবেন্ডকে ডিস্টার্ব করে না, ডিস্টার্ব না করে ওয়াশরুমে চলে যায়। তো ওয়াশরুম থেকে বের হয়ে যখন ব্যাক করবে রুমের দিকে, তো উনি ব্যাক করে দেখতে পায় যে ওনার হাজবেন্ড ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। তো উনি তো অবাক হয়ে যায়, ভাবে কি হাজবেন্ডকে এখনই দেখে আসলাম যে লিখতেছে, এখনই আবার টিভি দেখতেছে। তো উনি হাজবেন্ডের কাছে গিয়ে বলে, তোমার কি লেখা শেষ? তুমি নাকি কিছুক্ষণ আগে লিখতেছিলা? তো হাজবেন্ড বলে, কই আমি তো লিখতেছিলাম না, আমি তো খাওয়ার পর থেকে এখানে বসে টিভি দেখতেছিলাম, আমি এখনো পর্যন্ত শুতেই যাই নাই। তো ঘটনাটা শোনার পর উনি পুরোপুরি মানে শকড হয়ে যায়। তো ওনার হাজবেন্ড সহ আবার রুমে ব্যাক করে পুরো রুম সার্চ করে, বাট মানে ওখানে ওনারা 2 জন ছাড়া আর কেউ ছিল না। তো বাবা যাওয়ার পরে মানে কিছুদিন কাটার পরে প্রায় মাসখানেক পরে আবার একটা ঘটনা ঘটে। তো উনি আবার হঠাৎ করে রাত্রে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো উনি রাত্রেবেলা উঠে ওনার ওয়াইফ মানে হাজবেন্ডকে আর জাগায় নাই, ভাবছে উনি নিজেই যাইতে পারবে। তো লাইটও জ্বালায় নাই। তো যখন বিছনা থেকে নামছে, তো বিছনা থেকে নেমে যখন নিচে পা দিবে, পাটা ওনার পরে একটা মানুষের হাতের উপর। তো উনি তো পুরো ভয়ে চিৎকার দিয়ে উঠে তো ওনার হাজবেন্ডকে জাগায় বলে, কি বিছানার নিচে কেউ আছে? তুমি দেখো বিছানার নিচে কেউ আছে। তো ওনার হাজবেন্ড উঠে ওনারা লাইটটা জ্বালায়, পুরো ঘর সার্চ করে, কাউকে পায় না। পুরো দরজা সব লক ছিল, বিছানার নিচে তো দূরের কথা, কোনো একটা বিড়াল টিড়াল বা কোনো পশু পাখিও নাই ওনাদের ঘরে। তো ওনারা এই ব্যাপারটা উনি অবাক হয়ে যায়। তো এই ব্যাপারটার পরে ওনার ওয়াইফ মানে মোটামুটি সব দিক থেকে মানে ভয় পাইতে থাকে, চলাফেরা করতে বাসায়। তো এরপরে প্রায় 2-3 মাস পরে আরেকটা ঘটনা ঘটে, যে ঘটনার পর মানে ওনার ওয়াইফ মানে পুরোপুরি একবারে ভেঙে পড়ে, মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। ঘটনাটা হচ্ছে ওনার ওয়াইফের একদিন রাতে তাও ঘুম ভাঙার পর ওনার জানালায় চোখ পড়ার পর উনি দেখে ওনার শাশুড়ি ফুল তুলতেছে বাসার সামনে থেকে। তো উনি ভাবে হয়তো পূজার সময় হয়ে গেছে, আজকে ওনার উঠতে লেট হয়ে গেল। তো উনি তাড়াতাড়ি উঠে গোসল টোসল করে পূজার জন্য রেডি হয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে থাকে। তো ঠাকুর ঘরে বসে থাকার পরে প্রায় ঘন্টাখানিক হয়ে যায়, এখনো ওনার শাশুড়ি আসতেছে না দেখে। তো উনি কিছুটা অবাক হয়ে যায়, এখনই দেখলাম যে মা ফুল তুলতেছে, এখনো আসতেছে না। তো উনি গিয়ে ওনার শাশুড়ির রুমে যায়, গিয়ে ওনাকে ডাকে যে মা আপনি না ফুল তুললেন, এখন আবার শুয়ে পড়লেন যে, আপনার কি শরীর খারাপ? তো ওনার শাশুড়ি বলে কি, আমি ফুল তুললাম মানে কি বলতেছো তুমি? তো উনি বলে কি, আমি তো আপনাকে একটু আগে দেখলাম যে ফুল তুলতেছেন। তো ওনার শাশুড়ি বলে, না আমি তো এখনো ঘুম থেকে উঠে না, আর ফুল কেন তুলবে, এখন তো রাত 3টা বাজে। তো উনি তো এই ঘটনাটা শুনে তাও অবাক হয়ে যায়। আবার ওনারা যেখানে ফুল গাছ থাকে ওখানে গিয়ে আবার চেক করে যে কেউ নাই। এরপরে ওনারা মানে ওই ওনাদের বউকে মানে কিছুদিনের জন্য বাপের বাড়িতে পাঠায় দেয়। এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওই লোকটা মাছ মারতে গিয়েছিল আর কি, নদীতেই ছোট্ট একটা নদী আছে আমাদের কাছে ওখানে। তো সে মাছ মারতে গিয়ে ওই পলাই আর কি জাতীয় ওই যে সাপ দিয়ে যে মারে। তো উনি যখন কয়েকটা সাপ দেওয়ার পরে একটা নাকি মাছ হাতে লাগছে আর কি, একটা খুঁজে দেখে যে টাকি মাছের মতো একটা মাছ, বেশ বড় সড়ো। তো উনি ওটা হাতে ধরছে, ধরার পরে তো মানে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মাছটার পিছন পাশে হচ্ছে আঁশটার থাকার কথা, মানে আড়াটা। আর উনি যখন ধরছে মাছের মাথা থেকে উল্টো পাশে আর কি, মানে মাথার দিক থেকে উল্টো পাশে লাগতেছে আড়াটা। তো উনি ওনার গাটা একটু শিউরে উঠছে যে কি ব্যাপার, এটা আবার কেমন মাছ। তো উনি পলাই সহ ওই মাছটা উঠাইছে আর কি উপরে। উঠে দেখে রাসেল ভাই যে উনি মানে লগে ওখানে মানে ফ্রেন্ড হয়ে গেছে, যে উঠে দেখে যে মানুষের মতো চোখ, মানে ওই মাছটার যে মানুষের মতো চোখ তার দিকে তাকায় আছে। এই দেখে উনি ওখানেই কিছুক্ষণ পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে তারপরে লোকজন মাছ তো দলে মিলে মাছ মারে, লোকজন সবাই বললো কি ব্যাপার ও পড়ে গেল কেন। এসে তাকে হুইস টুস করালো। তো করার পরে তাকে জিজ্ঞাসা করলো যে তোর এরকম হলো কেন।
তো বললো যে আমি হঠাৎ করে মাছ ধরতে গিয়ে দেখি যে এই ঘটনা, আমি মাছটা উঠায় দেখি যে মানুষের মতো চোখ। আমি তখন তড়িৎ গতিতে মাছটা ফেলাই দিই নদীতে, তখন দেওয়ার পরে আর আমি আর কোনো হুঁশ নেই। একটা সময় সবাই মানে বিষয়টা এখানে শেষ হলে পারতো, কিন্তু হয়নি। তো ওই লোকটা দেখা গেল যে কিছুদিনের মধ্যে তার শরীর শুকানো শুরু হলো, মানে এমন শুকানো যে মানে ডায়াবেটিস হলে তো একটা মানুষের এক ধরনের শুকায়, কিন্তু এটা এই শুকানোটা সেই শুকানো না, মানে আস্তে 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 মনে হচ্ছে যে ওনার কলিজা, রক্ত পিণ্ড মানে সবকিছু খুলে খুলে খাচ্ছে, এরকম পরিস্থিতি। তো একটা সময় যখন মানুষ মনে করছে যে বহু ট্রিটমেন্ট করছে, আশপাশে অনেক ডাক্তার কবিরাজ বহু ট্রিটমেন্ট করছে, কোনো কাজে আসেনি। তো একটা সময় তখন ওই আমার নানার খবর পেয়ে গেল, নানাকে নিয়ে আসলো যে ওরা যেহেতু দুইজন বন্ধু বান্ধব মিলে কাজটা করে, তো আমার নানা আর ওই দৌলত মুন্সি মানে তার সাথে যে তার বন্ধু, তো ওনারা দুইজন ওই সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে ট্যুরে গিয়ে গিয়ে কাজটা করতো। তো সাইকেল নিয়ে ওরা চলে গেছে, ওখানে গিয়ে রাত্রেবেলা আপনার ওখানে আবার একটা ফুলবান্দি জায়গা আছে, বেশ বিশাল বড় গাছ গাছরা, একটা বড় ধরনের একটা মরাচাক করা ঘরও আছে ওখানে, ওই ডোমের ঘর। তো সব মিলে ওনারা যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছার পরে তো রোগী তখন মোটামুটি একদম মানে মানে একদম বিছানা শয্যা হয়ে গেছে, মানে শয্যাবিহীন হয়ে গেছে। তো লোকজন, তো কিছু মহিলা তাকে ওই ঘরের মধ্যে ওই তাকে চিৎ করে শোয়ায়, তার পায়ে সরিষার তেল দিয়ে ইয়ে করতেছে, মালিশ করতেছে, আর ওই একটা কুপি জ্বালায় মানে লাউ জাতীয় জ্বালায় তার সামনে ওখানে রাখছে, দিয়ে মহিলারা মোটামুটি তাকে ই করতেছে। আর আমাদের ওখানে মানে একটা জিনিস হলো যে তুলা রাশির জাতকের কিছু একটা লোক থাকে যে তাদেরকে পাতা বলে আর কি আমাদের দেখি, তো ওটা দিয়ে আসন করা হয় তাকে দিয়ে, মানে ওই সোয়াল জব করার জন্য। তো তখন আমার ওই নানা তার বন্ধু মিলে ওই লোকটাকে তখন ওই তার দুই হাতে সরিষার তেল লাগায় দিয়ে তাকে আসন দিয়ে দিছে, দিয়ে এখন মানে তাকে সোয়াল জব করবে। তো ইন্ডিমিটাবে মন্ত্রটা তো পড়ছে, সবকিছু পড়ছে। তো এমন সময় দেখে যে পশ্চিম উত্তরে, ওই বাড়িটার পশ্চিম উত্তরে জ্যোৎস্না রাত, একদম ফটফটে চোখে সবকিছু স্পষ্ট, মানে দিবালোকের মতো, কিন্তু ওই পশ্চিম আর উত্তর পাশে দেখে ওই কোনাসে দিয়ে একটা বাঁশঝাড় আছে ওনাদের, ওই বাড়ির ওই এলাকার বাঁশঝাড় ছিল। তো দেখে যে হঠাৎ অন্ধকার, মানে এমন এক অন্ধকার অবস্থা পরিবেশ বিরাজ হলো যে মানে যে এখনই দেখা যাচ্ছে সব দিকেই দিনের আলোর মতো চাঁদের আলোটা, আর অথচ ওই জায়গাটা কেন কালো হয়ে গেল, হঠাৎ কালো অন্ধকার হয়ে একটা পাক দিয়ে ওই বাঁশের ঝাড়ের একদম বিশাল করে একটা বাতাসটা জুড়ে তারপরে এসে ওই পাতাটা যে আসন দিছে যে লোকটারে, পাতাটা তাকে উঠায় একটা আছাড় দিল, এমন আছাড় দিয়ে দিছে তার নানা বললো যে তার এক জিভা বের হয়ে গেছে, অনেকটা এরকম পরিস্থিতি। তো ওরা তো মনে করছে তো মরে গেছে। তারা দুইজন করছে কি, দুই বন্ধু মিলে এখন মানে পটলা পাটলি গুছাইতেছে যে এখন পালানো ছাড়া তো বুদ্ধি নেই, মনে করছে যে এ তো মরে গেছে। তো যাই এখানেও ঘটনাটা শেষ হলে পারতো, কিন্তু সবচেয়ে যে বড় দুঃখজনক ঘটনা হলো যে ওই পাতাটারে ওখানে ফেলায় দেওয়ার পরে ওখান থেকে একটা অবয়বের মতো, একটা বাতাসের মতো একটা দ্রুত গতিতে ওই যে রোগীটা যেখানে ছিল, যে ঘরটাতে তাকে পাহারা দিচ্ছিল মহিলারা, ওই রোগীর ঘরে গিয়ে একটা বাতাসের মতো, পরে মহিলারা তখন তাকে বলছে, মানে নানারা যেটা জানছে পরে, যে ওই মহিলাদেরকে হঠাৎ করে একটা বড় বললো একটা বাতাস অনুভব হলো, একটা আসলো, এসে একটা অবয়বের মতো একটা লম্বা মানে 30-40 ফিট, মানে মনে হচ্ছে টিনের চাল ভেদ করে যেন মনে হয় আকাশের মতো উপরে উঠে গেছে, এইরকম একটা অবয়ব, তার ঠিক পাটা ওই লাশের মানে ওই যে লোকটাকে আর কি রোগী, মানে যে লোকটাকে চিৎ করে শোয়ায় যে তাকে ইয়ে করছে, ওই তার গলা বরাবর একটা পা দিয়ে এমন চাপ দিল, লোকটার সাথে সাথে ক্যাচ করে উঠে মারা গেল। এই তো চিল্লাপাল্লা, মহিলারা সব কান্নাকাটি শুরু করছে যে মারা গেল এই করতে করতে পরে একটা সময় নানা আর ওই সেই দৌলত মুন্সি ওনারা দুইজন সাইকেল নিয়ে, রাসেল ভাই যেই পরিমাণে দৌড়ানি দিছে, মানে কয়েক জীবনে আমরা এরকম কোনোদিন ভয় পাইনি, যেটা আমাদের জীবনে এইরকম ভয়। তো এই পরে আরো সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা হলো, নানার এবং তার বন্ধু যখন আসতেছিল, ঠিক ওই যে সেই পুলবাদের গাছের ওখানে যে গাছগুলো ছিল, ওইখান থেকে আমার নানারের নাম ধরে বলতেছে, আব্দুর রহমান আমার একটু নিয়ে যা, একটু আমার নিয়ে যা। তো নানা চিন্তা করলো যে এই এত আমরা 5-7 মাইল দূরে আমাদের এলাকা থেকে আসছি এখানে একটা ইয়ে করতে, এখানে আমাদের চিনলোকে। তো নানার দৌলত মুন্সি তাকে বলতেছে পিছনের দিকে তাকাস না, তাড়াতাড়ি দৌড়া। তো নানা পিছনে ছিল, তো এখন এত জোরে সাইকেল বলা চালাচ্ছে, নানার যে সম্পূর্ণ শরীর ঘেমে, মানে তার শরীরে যত শক্তি ছিল এই শক্তি দিয়ে সাইকেল চালাচ্ছে, বাট মনে হচ্ছে যে সাইকেল আগাচ্ছে না। কিন্তু ওদিক থেকে আবার বলতেছে
যে আব্দুর রহমান আমার নিয়ে যা খারাপ এই করতে করতে যখন সে দাঁড়ালো না তখন বললো কয় বেটা বাঁচিয়ে গেলি, তোকে কবিরাজি আজকে মানে শিখাইতাম যে কেমনি কবিরাজি করিস তোরা, এই কথা বলে তখন এই নানা তো দৌড়, ওরা দুইজন দৌড়তে সামনে একটা বাড়ি পেয়ে কোন রকমে বাড়িতে যা বসে ডাক দিয়ে বসে ভাই আমাদেরকে একটু পানি খাওয়ান, বলেই ওখানে পড়ে গেছে নানা, দুইজনও সেন্সলেস ওখানে। এই তারপরে পরে সকালবেলা খবর পেয়ে তো আমাদের এলাকা থেকে লোকজন গেল, যা আমরা পরে আমাদের নিয়ে এসছে। এই ছিল আমার মোটামুটি ঘটনাটা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাই, তারপরে আমরা এসএমএস এবং অন্য সবকিছুতে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন আমরা, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু আমাদেরকে বলেন। জি ভাইয়া, আমি মোহাম্মদ আনাস, আমি মগবাজার থেকে এসেছি। জি। তো ভাইয়া আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার গ্রামের বাড়ি সিলেট, যদিও আমি মানে সিলেটে তো আমার একটা যাওয়া হয় না, তো আমি 2 বার গেছি সিলেটে, একবার আমার মা বাবার সাথে এবং লাস্ট বার যাই আমার ফ্রেন্ডসদের সাথে। তো ভাইয়া ঘটনাটি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসদের সাথে যাওয়ার পরই হয়। ঘটনাটি এমন ছিল যে ভাইয়া ফ্রেন্ডসরা হলে আর কি যা হয় যে নর্মালি আমরা মজা টজা করি। তো ভাইয়া আমরা রাতের বেলা ডিসাইড করলাম যে আমরা বের হব, মানে গ্রামটা ঘুরবো। তো ঘুরার জন্য আমরা বের হলাম। দেন আমরা মানে আসলে ভাইয়া নর্মালি মানে আমাদের গ্রামের মানে আমাদের বাসাটা আপনার রোড থেকে একটু বেশি দূরে ছিল, যার কারণে হেঁটে হেঁটে আসতে হতো, মানে অনেক দূর পর্যন্ত হাঁটতে হতো। তবে আমরা সড়ক দিয়ে হাঁটছিলাম, রোড দিয়ে। তো হাঁটছিলাম আমরা যে যার মতন হাঁটছিলাম, কেউ গান শুনছি, কেউ মজা করছি, এরকম হাঁটতেছিলাম। তো হাঁটতে 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 ভাইয়া আমরা ঘোরা টোরা শেষ, আমরা অনেক দূর পর্যন্ত ঘুরলাম, তো আড্ডা দিলাম। তো আমরা যখন নাকি বাসা ব্যাক করি, তো ভাইয়া ব্যাক করার সময় মানে আমি আমার ফ্রেন্ডসরা তো সবাই একসাথে ছিলাম, বাট সাডেন আমার একটা বাসা থেকে আমার ফ্রেন্ডের ফোন আসে আর কি। তো ফোন আসার পর ভাই আমি ফোন পিক করি। ফোন পিক করার পর আমি ওদেরকে বলেছি যে আমার ফোন দিছে, তো ওর সাথে একটু কথা বলতেছি। তো আমি ওর সাথে কথা বলতেছিলাম, তো কথা বলতে বলতে মানে আমি একটু বেশি কথা বলছিলাম, যার কারণে ভাইয়া আমার ফ্রেন্ডরা যেমন আয়াজ, নোমান, হীরা, মানে আমার কিছু ফ্রেন্ড আছে, তো ওরা ভাইয়া খুব বিরক্ত ফিল করতেছিল যে আমি ঘুরতে আসছি ওদের সাথে, তো কেনই না আমি ওদেরকে টাইম দিচ্ছি না, কারণ আমি ফোনে বেশি টাইম স্পেন্ড করছি। তো যাই হোক ভাইয়া ওরা ব্যাপারটা মানে একটু খারাপ ভাবে নিল যে ওদের সাথে টাইম স্পেন্ড করলাম না। যাই হোক, তো ওরা জানতো নর্মালি যে আমি মানে ভূত জিন যাই হোক এগুলাকে একটু মানে বেশি ভয় পাই। তো ভাইয়া আমি ভয় পাই, তো ওরা জানতো যে ভয় পাই, তো ওরা যদি মানে উল্টা পুল্টা কিছু করে বা যদি ফানও করে তাহলে আমি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেব। তো যাই হোক বাবা ওরা আমার ভয় দেখাইছে। তো ভাইয়া ফার্স্ট অফ অল যখন ওরা আমার ফার্স্টে ভয় দেখাইছে তখন আমি বুঝতে পারছি যে না ফ্রেন্ডরাই ফান করতেছে, তো ওইরকম ভাবে ব্যাপারটা নেওয়ার কিছুই নেই। বাট ভাইয়া মানে রাস্তাটার কিছু ডিসক্রিপশন দেই। মানে আমরা যে রোডটা দিয়ে হাঁটছিলাম এর দুপাশেই ছিল মানে এক পাশে ধান ক্ষেত এবং এক পাশে একটা নদী ছিল ভাইয়া, বিশাল এক নদী। তো আসলে ভাই আমরা হাঁটতেছিলাম, তো তেমন এক অবস্থা ওরা আমাদের ভয় দেখানোর জন্য কেউ কেউ মানে ধান ক্ষেতের এখানে চলে যাচ্ছে, কেউ কেউ গাছের পাশে চলে যাচ্ছে, কেউ কেউ বা আমার পিছনে পিছনে হাঁটতেছে, বিভিন্ন রকমের সাউন্ড করতেছে। তো ওরা এরকম করতেছে, তো ভাইয়া আমি ব্যাপারগুলো দেখতেছি, তো যার কারণে নর্মালি ছিলাম। কিন্তু ভাইয়া এক সময় আমি ফোনে কথা বলতে বলতে মানে ওদের বলছি যে ডিস্টার্ব করিস না, আমি একটু ফোনে কথা বলি। তো ভাইয়া বলতে বলতে আমি মানে একটু বেশি সামনে গিয়ে যাই, যার কারণে মানে ওদের থেকে আমার ডিস্টেন্স একটু বেশি ছিল। তো ভাইয়া কাহিনীটা অ্যাকচুয়ালি সেখানেই হয় আর কি। তো আমার কাহিনীটা এটা ছিল ভাইয়া যে আমি হাঁটতেছিলাম, তো ভাইয়া পিছন থেকে ওরা ওই যে বললাম সাউন্ড করতেছিল, তো ভাইয়া তেমন এক মানে কিছু কিছু মানে সাউন্ড মানে সাধারণ না ভাইয়া, মানে একটু অন্যরকম সাউন্ড, দেন কিছু বাজে গন্ধ আমি ফিল করতেছিলাম। তো ভাইয়া এরকম গন্ধ ফিল করতেছি, বাজে কিছু মানে এরকম উল্টোপাল্টা সাউন্ড আসতেছে। তো ভাবলাম যে না এটা মেবি আমার হ্যালুসিনেশন হইতেছে, তো ব্যাপারটা নর্মালি নেই। কিন্তু ভাইয়া আমি যখন আরেকটু সামনে বাড়ি তখন দেখি যে মানে আমার থেকে 4-5 হাত লম্বা একজন আমার সামনে দাঁড়ায় ছিল। তো ভাইয়া আমি ব্যাপারটা দেখে আমি ওখানে যে সাইলেন্ট মানে স্টপ হয়ে যাই। বাট ভাইয়া আমি ভাবছি যে না মেবি আমাদের একটা ফ্রেন্ড আছে তন্ময়, একটু লম্বা, তো আমি ভাবছি যে না মেবি ও। তো ভাইয়া যেহেতু রাত ছিল ফেস ভালো মতন দেখা যাচ্ছিল না,
কিন্তু আমি ফিল করতে পারছিলাম যে সামনে কেউ দাঁড়া আছে, মেবি আমার ফ্রেন্ডই। তো ভাইয়া আমি তার মানে আমার ফ্রেন্ড মনে করে আমি বলতেছি যে তোমার দোস্ত ফাইজলাম করিস না, এখানে আয়। তো আমি তাকে ডাকতেছি ভাইয়া, কিন্তু সে আসতেছিল না, সে দাঁড়া আছে যে মানে দাঁড়াই আছে। তো ভাইয়া দাঁড়াচ্ছে। তো আমি ভাইয়া গেছি কোনো রকম, আমি সামনে গেছি। তো আমি যতই সামনে বাড়ি সে ততই পিছনে যায়, আমি যতই সামনে বাড়ি তার রাখার জন্য সে ততটাই পিছনে যায়। আবার আমি যখন পিছনে যাই তখন সে আমার সামনে আসে। তো ভাই এরকম ফাইজলাম করতেছে। তো এরকম করতে করতে ভাইয়া মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, যখন আমি বেশি ভয় পাই, তো মানে আমি যখনই কি তার স্পর্শ করতে যাই, মানে আমি তার সামনে যাই, তো তখনই ভাইয়া পিছন থেকে আমার ফ্রেন্ড আসে মানে চিৎকার করে ওঠে, যার কারণে পিছনে ঘুরে ভাইয়া সেন্সলেস হয়ে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ আরেকবার একটু বলবেন। আলমগীর ভাই, রাইট? সো আলমগীর ভাইয়ের ঘটনা আপনারা যেহেতু বলছেন, আপনার শেষ ঘটনাটা শুনে আসি আমার কাছ থেকে। জি, আরেকবার নামটা বলুন প্লিজ। জি, আমার নাম আলমগীর সরকার। আমি এসেছি পূর্ব জোরাইন থেকে। তো রাসেল ভাই ঘটনা তো প্রচুর আছে, যাই হোক আজকে একটু এটা বলি। তো আমি ঘটনা চলে যাই। এটা আমার সঙ্গে আমি জানি না কতটুকু ভৌতিক বা কতটুকু কিন্তু আশ্চর্য লাগছে আমার কাছে একটু যে বিষয়টা কেন এরকম হলো। 1983-তে আমি প্রথম এসএসসি পরীক্ষা দেই। তো কোনো এক কারণে আমার পরীক্ষাটা খারাপ হয়ে যায়, রেজাল্ট খারাপ হয়ে যায়। তো আমার বাবা ছিল একটু খুব রাগী লোক। তা আমি যথারীতি ভয়ে আর বাড়িতে যাইনি। রেজাল্ট খারাপ পেয়ে আমি ওইভাবেই স্টেশনে যাই, যে অবস্থায় ছিলাম, যেই কাপড়ে ছিলাম ওইভাবে স্টেশনে যাই। আমার পকেটে তখন 9 টাকা। তা আমি তখন স্টেশন থেকে একটা ট্রেন ধরে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিই। তো কাউনিয়া স্টেশন নামে আমাদের রংপুরের গাইবান্ধার মাঝামাঝি একটা কাউনিয়া স্টেশন আছে, ওই স্টেশনে আমি নামলাম, মানে কোন এক কারণে নামলাম। তো নেমেই হঠাৎ ওই চেকারের হাতে ধরা পড়লাম। তো উনি বললো যে এই তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ, কি অবস্থা? তো তখন স্টুডেন্ট ছিলাম, সাধারণত সবতে একটু ভয় পাতাম। তো তখন জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে আমি এরকম রেজাল্ট খারাপ হওয়াতে আমি একটু মানে ভয় পেয়ে গেছি, বাড়িতে যাব না, আমি এক জায়গায় চলে যাবো। তো বলছে, উনি রিকোয়েস্ট করে বললো যে না তুমি চলে যাও, আমাকে ব্যাক করালো। তো এই করতে করতে স্টেশনে অনেক সময় হতে রাত্রেবেলা আবার ব্যাক মানে স্টেশনে আমি ওই ট্রেনে আমি আবার গাইবান্ধার উদ্দেশ্যে আসতেছিলাম। তো হঠাৎ ওই কাউনিয়া গাইবান্ধার মাঝামাঝি একটা বামুনডাঙ্গা স্টেশন আছে। আমার তখন মনে হলো যে এখানে আমার এক মামা আছে, মানে উনি একটা ওই সাতগিরি ইউনিয়নের চেয়ারম্যান, তার ছেলে, উনি আমাদের বাড়িতে বেশ কিছুদিন লজিং ছিল। তো আমি তখন ওখানে নেমে গেলাম, ওই বামুনডাঙ্গা স্টেশনে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে তখন আমি নেমে দেখি যে ওখানে তো গ্রাম দেশের ওই যে গ্রাম অঞ্চলের স্টেশন, কোনো বাতি নাই, ইতি নাই। তো তখন আমি ওই নেমে ওই সাতগিরি ইউনিয়নটাতে কথা একটু বলে নিই আগে, যে ওই স্টেশন থেকে যেতে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো যেতে পথে পরে নদীর ধার দিয়ে যেতে হয়, কিছু দূর গিয়ে একটা শ্মশানঘাট হিন্দুপাড়া আছে, তারপরে হচ্ছে ওই ইউনিয়নে ঢুকতে হয়। তো সবচেয়ে বড় আমার ভয় ছিল শ্মশানঘাটটা নিয়ে। তো আমি চিন্তা করলাম, যাক চাঁদনি রাত, আর ইয়াং ছেলে, তখন ভয় পেতে ছিল না। আর আমার লাইফে কোনোদিন আমি জীবনে ভয় পাইনি বা এই সমস্ত তখন বিশ্বাসও করতাম না এরকম। তো তখন আমি যেতেই একটা সামনে আবার জনতা ব্যাংক আছে, ব্যাংকের পাশে একটা তেঁতুল গাছ আছে, বড় বিশাল তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছের আগে আমার একটু শরীরটা একটু কাটা দিল। তা আমি আবার ওই আমার যথারীতি সাহস করে এগুলাম। এগোতেই দেখি যে একটা চট পরা আর কি ছালা পরা মতো একটা লোক আমার সামনে এসে হঠাৎ লম্বা চোটা আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলছে, এই টাকাতে। চেহারা কেমন ছিল? চেহারা বেশ কালো মতো, বেশ লম্বা চোরা, মোটামুটি ইয়েটি ছিল। গায়ে চট ছাড়া চট ছাড়া কিছু ছিল না, মানে উপরে একটা চট এইরকম মানে ওই যে ইয়ের মতো পড়ছে, আর নিচেরটাও ওই চট পরা ইয়েটা ছিল। তো আমাকে এসে বললো যে এই টাকাতে। আমি বললাম যে আমি ছাত্র মানুষ, এইরকম ভয় ভীতি, মানে আমি বাড়িতে না যে এইরকম কষ্টের মধ্যে আছি, আমি খাইনি ইন্টারনি, আমি খুব খারাপ অবস্থা, আমার কাছে যা পাস দে। তখন আমি ওই 2-1টা যা ছিল দিলাম। তো দিলে পরে বললো যা, তো কই যাবি যা। তা আমি তখন ডান বাম তাকাচ্ছি বা আশেপাশে তাকাচ্ছি, কোনো লোকজন নেই। রাত তখন প্রায় 12টা-1টার মতো, কোনো লোকজন নেই। তা আমি পিছনে আমি কৌতূহল বশত তাকালাম না যে লোকটা কোন দিকে গেল, বা আমি মনে করলাম তেঁতুল গাছের বোধ হয়তো ওই মোচড় দিয়ে ওই পিছনে গিয়ে দাঁড়াইছে বা এই ধরনের কিছু একটা হবে। তো দেখলাম যে না, লোকটা নাই। আমি মনে করলাম হয়তো কোনো জায়গায় ঘুরে টুরে দিয়ে গেছে। তা আমি তার মতো করে চলে গেলাম, আমি আমার মতো। তো যখন আমি ওই রাস্তা দিয়ে কিছু দূর এগুলেই নদীর লাইনটা আর কি, রাস্তার নদীর ঘাট দিয়ে এগোতে হবে শ্মশান ঘাটের দিকে। তো সমস্যাটা হয়েছে, যখন রাস্তাটা থেকে যখন আমি নামলাম, নামার পরে
আমি যখন এগোচ্ছি তা আমি খুব চিন্তা করতেছি যে একটু দোয়া সুরে পড়ে নেই, যে সামনে যেহেতু শ্মশানঘাট পাবো, তো আমি কৌতূহল বশতই হঠাৎ করে দেখি আমার সাইড দিয়ে একটা লোক দ্রুত আমাকে পিছিয়ে ফেলে সে আগায় যাচ্ছে। আমি মনে করলাম এই তো সাথী পেয়ে গেছে, তো ওনাকে ডাকলাম যে ভাই একটু দাঁড়ান না, একসাথে যাই, আপনি কোন দিকে যাবেন, আমি তো সামনে যাব, আসেন একসাথে। তো আমি গোংরানো একটা সাউন্ড, মানে মোটামুটি বুঝতে পারলাম সাউন্ডটা এইরকম যে কথা না বলে আমার পিছু পিছে আসো, মানে এইরকম আয় পিছু পিছে আয়, মানে এইরকম আমি আমার মেমোরিতে বুঝতে পারলাম যে এইরকম ঘটনাটা কোথায় বললো উনি। তো আমি ওই সাহসেই আমি যত জোরে আগাই, আবার উনি আমার চেয়ে তত দূর, মানে একটা ডিস্টেন্স থেকেই যায়, জি 5-7 হাত এরকম একটা ডিস্টেন্স থেকেই যাচ্ছে। আমি যত জোরে ওনাকে ধরার জন্য চেষ্টা করতেছি, উনি তত এগিয়ে যাচ্ছে। তো তখন আমি ওই যাতে যেতে যখন ওই শ্মশান ঘাটটার কাছে আসে, তো দেখলাম যে ওই লোকটা যখন আমার আসে, আমি তখন মনে করলাম আমার সাথে তো একজন লোকজন আছে, বাতাস টাতাস এইটি কিছুই ভয় পাচ্ছি না, আমি ডাইরেক্ট ওনার সাথে যাচ্ছি। তো যে ওই জায়গাটা পেরিয়ে হয়ে তারপর যখন আমি সামনে ওই সাতগিরি ইউনিয়নে ঢুকবো, ঠিক ওখানে একটা 3টা রাস্তা আছে। একটা রাস্তা আমরা যেটা যাচ্ছি এটা সোজা চলে গেল, আর মাঝখান দিয়ে বাম পাশে ক্রস করে আমার ওই নানার বাড়িতে, ওই বাড়িতে যেতে হবে। তো আমি যখন ওই লোকটা যখন গেল, তা আমি ওই 3 মাথা থেকে আমি যখন টার্ন নিব বাম পাশে, ওই লোকটা সোজা গিয়ে দেখি যে বাঁশের ঝাড় একটা মোটা ছোটখাটো একটা বাগান মতো আছে, তো দেখি ওই লোকটা ওই দিকে যাচ্ছে। তাই বললাম যে ওখানে তো কোনো বাড়ি টাড়ি নেই, ওখানে যাবে কেন? তো দেখি ওই জায়গায় যাওয়ার পরে আর লোকটা আমি কোনো খবরই পেলাম না। পরে আমি আস্তে করে বাম পাশে টার্ন নিয়ে চলে গেলাম আমার নানার বাড়িতে। আমার মামাকে নানাকে ওদেরকে ডাকে উঠাইলাম। ওরা বললো এত রাত্রে তুই কিভাবে আসলি, এত শ্মশান ঘাট, এত নদীর ঘাট, কিভাবে, কি ঘটনা? তখন আমি নানাকে বললাম যে না আমি ভয়ও পাইনি, আবার অদ্ভুত একটা ঘটনা আমার কাছে কেন যেন মনে হলো যে একটা লোক আমাকে একটা প্রথমত পাগল একটা তেঁতুলের গাছের নিচে আমার কাছ থেকে টাকা চাইলো, আমি টাকা দিলাম। এরপরে একটা লোক আমাকে এইভাবে আনলো, মানে আমি তার সাথে আসলাম, কিন্তু তার চেহারাও দেখলাম না, কথাও বললো না, পুরো রাস্তায় আমাকে গার্ড দিয়ে নিয়েছিল। বা আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই কই যাবেন, খালি এইটুকুই বললো যে আমার পিছিয়ে পিছিয়ে কথা না বলিয়ে। তো এই লোকটা এই বাসের ধারে দিয়ে গেল, ওদিকে কোনো বাড়ি আছে পিছনে? কয় না, ওদিক তো কোনো বাড়ি নেই ওখানে। তাহলে কত তুই বেঁচে গেছিস? আমার নানা বললো যে তুই তাহলে বেঁচে গেছিস, যে তোকে কোনো একটা ভালো জিন তোকে হয়তো ওই ওখান থেকে ফলো করে তোকে মানুষের মতো করে নিয়ে আসছে, নাহলে তোর বিপদ হতে করতো নদীর ঘাটে অথবা শ্মশান ঘাটে। তো পরে আমি তো বাঁচলাম, এই ছিল আমার ঘটনা আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আছে তার কাছে যাব আমরা। আপনি নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন আমাদেরকে। জি ভাই, আমি আশিক, আমি এসেছি পিরোজপুর থেকে। পিরোজপুর থেকে, আপনার ঘটনা শুনি আমরা। যে আমার ঘটনা হচ্ছে আমার ইউনিভার্সিটির পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো হচ্ছে এটা আমার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটা। তো সিনিয়র ভাই যেটা বললো যে এটা ঘটেছিল তার আর এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে, মানে ভাইয়ের সাথে। তো এটা ঘটেছিল 2009 সালের দিকে। তো আমি জানিয়ে রাখি যে আমি বিশ্ববিদ্যালয়ে আমি যে হলে থাকি, আমার সেই হলের ইভেন আমি যে ব্লকে, সেই ব্লকে এটা ঘটেছে। এখন ওই ব্লকে 2007 সালের দিকে এক সিনিয়র ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। তো সেই বড় ভাই হচ্ছে আমাদের যখন ঈদের বন্ধ হয়, ঈদের ছুটি হয়, তো ঈদের ছুটি হওয়ার পরে যখন সবাই ব্যাক করে, তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে লোকাল স্টুডেন্ট তো বেশি, তো সে কারণে তারা ইউনিভার্সিটি ওপেন হওয়ার একদিন পরে চলে আসে, তার আগে আসে না। তো ওই ভাই একটু উত্তরাঞ্চলে ছিল, তো তিনি যে কারণে 3 দিন আগে চলে আসে, বিকজ অফ তার অ্যাসাইনমেন্টের কাজ ছিল কিছু, এখানে চলে আসে। তো আসার পরে তো ব্যাপারটা হচ্ছে ওদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, আর আমাদের ইউনিভার্সিটি যেতে হলে আমাদের আগে একটা ফেরি পার হতে হয়। তো ফেরি পার হতে একটু দেরি হওয়ার কারণে তার হলে পৌঁছতে রাত 1-1:30 দিকে 1টা বেজে যায়। তো হলে ঢোকার পরে তো হলে যে আনসার মারা থাকে, তো তাদের কাছে একটা এন্ট্রি করে তারপরে হলে ঢুকতে হয়। তো আনফরচুনেটলি সেদিনকে মামাকে দেখেন নাই, মানে পায় নাই, হয়তো বা কোথাও ছিল, খুঁজে পায় নাই। তো সে ওখান থেকে ওয়েট না করে সে তার রুমে চলে যায়। তো সে রুমে গিয়ে সে রুমের তালা খুলে সে তো রুমে ঢোকার পরে সব তার ব্যাগ রেখে, তারপরে সে যখন আগে জানিয়ে রাখি যেহেতু হলে কেউ আসে নাই, তো আমাদের হলটা বলতে গেলে হলের সামনে লাইটগুলো ছিল, তো ওগুলো জ্বালানো ছিল, পুরো হল অন্ধকারে ছিল। তো একটু সিমসাম পরিবেশ ছিল। তো এর মধ্যে সে রুমে ঢুকে সে রুমে যখন লাইটটা অন করতে যাবে, তখন দেখে যে লাইটটা অন হচ্ছে না।
বাট দেখা যাচ্ছে যে আমাদের হলে ম্যাক্সিমাম টাইম যে অনেকদিন যদি বন্ধ থাকে ক্যাম্পাস, তা তো লাইট না জ্বললে ফিউজ হয়ে যায়। তো সেই কারণে সে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছে যে ঠিক আছে লাইট জ্বলছে না, ভালো, কোনো সমস্যা নেই। তো সে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে যথারীতি তার রুমে ঘুম দিল, তার বেডে যে ঘুম দিল। তো এর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, তার খেয়াল নেই, সে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো ফ্যান চলছে। বাট তখন একটা যেহেতু বৃষ্টি হচ্ছিল, খুব ঠান্ডা পরিবেশ ছিল, এই কারণে ফ্যান চালানোর কোনো মানে হয় না, সে ফ্যান চালাই নাই। বাট হঠাৎ করে দেখলো যে ফ্যান চলছে, কে চালালো? সামাও সে ফোনের টর্চ অন করে তারপরে যে দেখা যায় সুইচটা অন করা, তারপর সুইচ অফ করে তারপরে যখন সুইচটা অন অফ করলো তখন দেখলো যে রুমটা অস্বাভাবিক ঠান্ডা হওয়া শুরু করছে। বাট কেমন ঠান্ডা, যেটা শীতকালে যেরকম রুম নর্মালি ঠান্ডা থাকে সেরকম, কিন্তু ওই সিজন ওরকম ঠান্ডা হওয়ার কথা না। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, বাট ওরকম ঠান্ডা কথা ছিল না। তো যাই হোক, সে ওখানে মানে কিছু কাঁথার কম্বল ছিল, সেটা গায়ে মুড়ি দিয়ে ঘুম দিছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার তার ঘুম ভাঙলো, সে একই ঘটনা, ফ্যান চলছে। এবারে কিছুটা সে ঘাবড়ে গেছে যে না, এবার তো তখন হয়তো আমি যদি ইন্টেনশনালি যদি অন করেও থাকি, এবার তো শিওর ছিল সে ফ্যান চালায় নাই, তো ফ্যান কিভাবে চললো, সে অনেকটাই ভয় পেয়ে গেছে। তো যাওয়ার পরে সে গিয়ে আবার গিয়ে যে ফ্যানটা অফ করে সে যখন বেডে আসলো, বেডে আসার সাথে সাথে সে দেখলো যে আমাদের হলের পিছন দিকে অনেকগুলো ল্যাম্পপোস্ট আছে। তো ওই আলোগুলো, যেহেতু টপ ফ্লোর আমরা, তো ওই লেভেল উচ্চতার ছিল ল্যাম্পপোস্ট গুলো, তো আলোগুলো যখন পড়তো জানলা দিকে, তখন ওই আলোটা দেয়ালে গিয়ে পড়তো, দেয়ালে রিফ্লেক্ট হতো। তো সেখানে সে দেখছে যে ফ্যানটা ঘুরছে, ফ্যানটা সাথে সাথে অন হয়ে গেছে, বাট দেয়ালে সে রিফ্লেক্ট দেখছে যে কেউ যদি গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে, তারপরে ফ্যান ঘুরলে ফ্যানের সাথে সাথে সেই একটা যে ডেড বডিটা সেটাও ঘুরছে। হ্যাঁ, এটা ছায়া চলে, শ্যাডো। তো এটা দেখে সে পুরোপুরি শকড, এবং এ কারণে কি সে যে চিৎকার করবে, অনেক কিছু করবে, সেই সম্পূর্ণ এনার্জি সে মানে ওখান থেকে আর ছিল না, যে কাকু ডাকবে না কি করবে। তো কিছুক্ষণ থাকার পরে চোখ মানে বন্ধ করলো, তারপর আবার অন করছে যে ঠিক আছে হয়তো আমার হ্যালুসিনেশন হতে পারে। বাট কয়েকবার সে একই দৃশ্য দেখছে। তো এই কারণে শিওর হওয়ার পরে যে হ্যাঁ কিছুটা ঘটছে, খারাপ কিছুটা ঘটছে, যে এই কারণে সে যখন বেড থেকে নেমে দৌড় দিবে দরজার দিকে, তো দরজা সে তো অফ করেছিল, বাট দরজা তখন সে মানে ঠেলতে যাবে, তখন দেখলো বাহির থেকে কেউ হয়তো লাগাই দিচ্ছে, ওটা খুলতেছে না দরজাটা। এই ঘটনা, এই জিনিসটা তার ওইখানে দরজা বন্ধ, তার উপরে ওখানে শ্যাডো, সে দেখে নিজেকে ঠিক রাখতে পারে, সেখানে সেন্সলেস হয়ে পড়ছে। তো পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, তখন দেখলো যে সে একটা ফ্রেন্ডের বেডে, তার 5জন ফ্রেন্ড আছে। তখন যে বললো যে কি রে, তোর কি হয়েছে গতকালকে রাতে, তোর ওখানে বেডের নিচে ওখানে তোকে দেখলাম সেন্সলেস অবস্থায়। তখন সে রাতে ঘটনাটা বললো। তো ঘটনা বললো, তখন বললো যে এরকম হচ্ছে। তখন বললো যে ঠিক আছে, বাট তুই ওই রুমে কি করছিলি, মানে সেই রুমটা যে রুমে ওই বড় ভাই সুইসাইড করেছিল, তো বললো তুই ওই রুমে কিভাবে গেলি? তারপর আমরা তো ওই রুমে পাইছি। বললো ওই রুমে মানে আমি তো আমার রুমে ছিলাম। না, আমরা তোকে ওই রুমে পাইছি। তো সে তখন রুম থেকে বের হয়ে তখন দেখতে গেল যে তার রুমের অবস্থা। তখন সে তার রুমে গিয়ে দেখলো যে না, তার রুম তালা দেয়া। সে ওই রুম থেকে বের হই, তারপর গেল ওই রুম খোলা আছে, মানে যে রুমটা ঘটনা করছে। তো তারপরে তার রাতে মনে আছে যে সে যখন দরজা খুলে রুমে ঢুকছে, তখন সে তালা চাবিটা টেবিলে রেখেছিল। তো সেই হিসেবে তখন ওখানে থাকার কথা। তো সে ব্যাপারটা হচ্ছে, সে যখন তার ওই রুমে গেল, যে রুমে ঘটনা করছে বড় ভাইয়ের, সেখানে গিয়ে দেখলো যে তালা নেই, ইভেন চাবিটা তার ওয়ালেটের ভেতরে রাখা। তখন ওই রুমে যারা মেম্বার ছিল, স্টুডেন্ট, তারা আসে নাই। তো তাদেরকে ফোন করে তখন বলছিল যে তোরা কি এরকম কি রুমে তালা খোলা রেখে গিয়েছিলি, মানে রুম কি এরকম ওপেন রেখে গিয়েছিলি? তখন বললো যে না, আমরা তো রুম তালা দিয়ে গিয়েছিলাম, বাট কি করে কি হলো ওটার ব্যাপারটা জানা যায়নি। তো পরবর্তীতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই কারণে যে ভাই আমাদের বলা হয় যে আমাদের হলটা অ্যাকচুয়ালি শ্মশানের, মানে ওখানে একটা শ্মশান ছিল, তো শ্মশানের উপর আমাদের হলটা করা হয়েছে। তো এই কারণে অনেক সময় অনেক এক্সপিরিয়েন্স করে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে 1 মার্চ, গত বছর এই দিনে আমার সাথে আমার জীবনের ভয়ঙ্করতম ঘটনাটা ঘটে। আজ বলবো কাল বলবো করে কিভাবে যে 1 বছর পার হয়ে গেল সেটা বুঝতেই পারিনি।
যাকে ঘটনাটা খুব ছোট্ট। সেদিন ছিল 1 মার্চ 2015। রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মাঝরাতে কি যেন একটা অস্বস্তি, আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। এমন সময় আমি আমার কানের কাছে স্পষ্ট করে শুনি কেউ যেন বলছে খিদা লাগছে। ব্যাপারটা এত স্পষ্ট ছিল যে আমি এখনো মনে করতে পারি আমি কোথায় কোন পজিশনে শুয়েছিলাম। স্বাভাবিকভাবে যেহেতু আমি ভীতু নই, তাই আমি ভাবলাম নিশ্চয়ই এটা কোনো অডিটরি হ্যালুসিনেশনের জন্য বুঝে আমার ঘুম ভেঙেছে। তখন আমি চিন্তা করতে লাগলাম আমার সাথে এটা কেন হলো, আর আমি ততক্ষণে পুরোপুরি সজাগ। কিছুক্ষণের মধ্যে আমার পুরানো সব ধারণাকে বদলে দিয়ে আবার সেই কণ্ঠস্বর বলে উঠল, আমি এখন তোমাকে খাবো। আমার তখন কি যে অবস্থা সেটা আর বর্ণনা না করি। পরপর দুবার হ্যালুসিনেশন হয় কিনা আমি জানি না, পুরোপুরি জাগ্রত থাকার পরও হ্যালুসিনেশন হয় কিনা আমি তাও জানি না। তবে এটা জানি যে এটা আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখানে নাসিম ভাই একটা বিষয় উল্লেখ করতে চাই, যে যেটা হলো যে একটা নতুন বাসায় আসার পর থেকেই সব খারাপ ব্যাপার ঘটে চলেছে আমার সাথে। আমার রেজাল্ট খারাপ হওয়া, ছোট বোনের অসুখ, আমার খুব কাছের আজকের মৃত্যু, সেই সাথে কিছু অস্বাভাবিক অনুভূতি। কয়েকটা উল্লেখ না করলে নয়, যেমন রাতের বেলা কিছু অদ্ভুত শব্দ, তাই উপরতলায় শুনি যে ড্রিল মেশিনের আওয়াজ। কিন্তু কমপ্লেন করতে গিয়ে আশ্চর্য হলাম যে উপরতলায় নাকি কোনো ড্রিল মেশিনই নেই, ওদিকে কতক্ষণে শব্দ বন্ধ। মাঝে মধ্যে এমনও হয়েছে আমি বাসায় একা শাওয়ার নিচ্ছি, হঠাৎ মনে হলো যে বাথরুমের দরজার পাশ দিয়ে কে যেন হেঁটে গেল। আরেকদিন শুনতে পেলাম কে যেন ডাইনিং টেবিলের চেয়ারটাকে একটু নড়িয়ে দিল। অনুভূতিটা অনেকটা এরকম যে বাসায় আমি একা নই, আমি ছাড়া আরো একজন আছে, অথচ বাসায় তখন আমি একা। মজার করতে পেলাম সেদিন, তাও প্রায় 1-1.5 মাস আগের কথা। আমার ছোট বোন আর মা ছাদে ইভিনিং ওয়াকে গেল। এমন সময় ওদের সাথে দেখা হলো আমাদের উপর ফ্লোরের আমার 6 বছরের জুনিয়রের সাথে। ও এবার এসএসসি পরীক্ষা দেবে। তো এখানে একটা কথা বলে রাখি, আমাদের ফ্ল্যাটটা 8 তলায়, তার উপর 9 তলা ওরা থাকে, এবং এর ঠিক ইমিডিয়েট উপরের ছাদ, আর আশেপাশের বিল্ডিং গুলো সব ছোট ছোট। যাই হোক, তো মেয়েটি একটা অদ্ভুত তথ্য শেয়ার করলো আমার ছোট বোনের সাথে। ও বলল, জানো আমাদের পাশে না জিম আছে। ছোট বোন খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কিভাবে বুঝলে? সে এটা বললো যে সেটার সারাংশ মোটামুটি এরকম যে উপরের 4টা ফ্লোরে নাকি মাঝরাতে রাতের বেলা প্রায় শব্দ শুনতে পায়। তো একদিন ওর বাবা সাহস করে দেখতে গিয়েছিল, শব্দ শুনে ভালো যদি কোনো চোর টোর থাকে। আশ্চর্যের ব্যাপার হলো যে ছাদের দরজা খোলার আগ পর্যন্ত ছোট বোনের কাছ থেকে এই ঘটনাটা শোনার পর আমি যেন একটু শান্তি পেলাম। অন্তত এটা ভাবিবে যে কেবল আমিও ভাবছি না যে আমাদের এই বাসার সমস্যা আছে, উপরে 4টা ফ্ল্যাটও সমান সাফারের। এটা ছোট্ট ঘটনা বলতে গিয়ে অনেক ঘটনা বলে ফেললাম, তবে কেন জানি মনে হচ্ছে ঘটনাগুলো ইন্টারকানেক্টেড, তাই শেয়ার না করলে পারলাম না। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট। আমাদের নতুন যে অতিথি তাহমিদ রহমান, আমরা তার সাথে একটু পরিচিত হয়ে আসি। তাহমিদ, আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার, আমি তাহমিদ রহমান সিট, বরিশালের। আচ্ছা, আমরা যে ছবিটা দিয়েছি ফেসবুকে, একটা ছবি, যে ছবিটা হচ্ছে একটা হন্টেড হাউসে, হ্যাঁ, সেই ছবিটা মূলত আপনার ক্যামেরায় তোলা, রাইট? জি। এবং আপনি তুলেছেন। এই বাসাটার ঘটনা একটু বলেন তো আমাকে। কোথায় আছে বাসাটার? বরিশালের বলতে হবে না? এটা একদম বরিশালের ভিতরেই একটা বাসা। জি। প্রপার শহরের ভিতরে। বাসাটা হচ্ছে গিয়ে ওই পুরোনো দিনের, অনেক মানে আগের দিনে রাজা বাচ্চারা যেরকম বাসায় থাকতো ওই ক্যাটাগরি একটা বাসা। ভিতর থেকে সিঁড়ি, অনেক বড় বড় রুম, কিন্তু বহুদিন ধরে বাসাটা কেউ থাকে না, তো সেই জন্য ভিতরের রুমগুলো অনেক স্যাঁতসেঁতে টাইপের ছিল। তো আমার এক বন্ধুর দুলাভাই, আবির নামের একটা বন্ধুর দুলাভাই, সে বাসাটা কিনছিল। কেনার পরে আমরা ফ্রেন্ডরা একটা বাসার দরকার পরে আমরা প্রজেক্টে কাজ পাইছিলাম, তো কাজে রাতে একটা বাসার দরকার পরে তো ফ্রেন্ড আমরা ওই বাসাটা উঠি। তো বাসাটা সামনের দিকে নিচতলায় একটা রুম আমরা নেই, তো এই রুম নিয়ে থাকা শুরু করি। আমরা 4-5 জন ফ্রেন্ড থাকতাম। তো এই কাহিনী ঘটনা শুরু হয় বাসায় থাকার কিছুদিন পর থেকে। আমরা বাসায় নিচতলায় থাকতাম, আমরা ভিতরের দিকে কখনো যেতাম না। তো ভিতরের দিকে সিঁড়িতে আমরা প্রায় শব্দ শুনতাম, মানুষের হাঁটাহাঁটির শব্দ, তারপর অনেক সময় একটা মহিলার কান্না শব্দ বেশি শুনতাম আমরা। আমরা যখন রাতে ঘুমাতাম
তখন আমাদের একদম উপরের ফ্লোরে আমরা শুনতাম যে হাঁটাহাঁটি চলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে আজব আজব শব্দ শুনতাম। প্রথম দিন আমরা বুঝতে পারিনি, প্রথম দিনে আমরা সবাই মিলে যাই, যে তখন ওখানে সব চেক করি লাইট নিয়ে, কিন্তু কেউ ছিল না ওখানে। আর ওখানে যাওয়ার কোনো রাস্তাও নেই, কারণ ওখানে যদি কারো যেতে হয় তাহলে আমাদের রুম হয়ে যেতে হবে, কারণ দরজা ছিল একটা, আর আমরা একদম সামনের রুমেই থাকতাম। তো ওইখানে আর কারো যাওয়ার প্রশ্ন আসে না। তো প্রথম দিনে আমরা ব্যাপারটা বেশি নেই, তো আমরা নিচে আবার নর্মাল লাইফ লিড করতে থাকি। তো হঠাৎ একদিন আমাদের একটা ফ্রেন্ড আসে, তো ফ্রেন্ড রাতের বেলা রুমের ভিতরে যায়, মানে ভিতরে ওই বাড়ির ভিতরে ঢোকার পরে আইসা বলতেছে যে তোরা কি বুয়া রাখছো? আমরা বলতাম তো না, বুয়া নাই। তো আমি তো ভিতরে একটা মহিলারে দেখলাম, যে সাদা একটা কাপড় পরা, সেই ভিতরে কিছু একটা কাজ করতেছে। আমরা বললাম কই? আমরা প্রথমে মনে করছিলাম যে ভিতর থেকে কেউ হয়তো আসছে, পিছন থেকে কোনো হয়তো ঢুকছে কেউ, কিন্তু ভিতরে ঢুকে আমরা এরকম কোনো দরজাও নাই, কেউ নাই, আমরা কিছু দেখলাম না। তো আমরা চলে এসে আমরা বলছি কি সব ভুলভাল দেখছো, এরকম ছিল। কিন্তু আমরা মানে ফিল করতে পারি যে এখানে আমরা ছাড়াও আমাদের সাথে অন্য কেউ আছে। আচ্ছা। তো একদিন আমার একটা ফ্রেন্ড, সে বাথরুমে গেল, রাতের বেলা ছিল এটা, দিনের বেলা আমাদের সমস্যা কখনো হইতো না, আমাদের সব সমস্যা শুরু হতো রাতের পর। তো ফ্রেন্ড রাতে গেল, তো একটা মজার জিনিস হচ্ছে ওই বাসায় কোনো লাইট থাকতো না, মানে আমরা লাইট লাগাতাম ভিতরের রুম গুলায়, আমাদের রুম বাদে আমরা ভিতরের রুমে যত লাইট লাগাতাম, বাল্ব লাগাতাম, 2 দিন পর হয়তো বাল্ব ফিউজ হয়ে যেত। আচ্ছা। আমরা নিচতলায় বাল্ব ইউজ করতাম, দোতলায় আমরা কখনো যেতাম না, কারণ দোতলা সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল। তো নিচতলায় আমরা লাইট লাগাতাম, 2 দিন পর লাইট বন্ধ হয়ে যেত, এরকম চলতেছিল। তো আমার ফ্রেন্ডরা যেদিন বাথরুমে যায়, তো ও বাথরুমের ভিতরে গোসল করতেছিল, হঠাৎ করে ওর বাথরুমের লাইটটা মানে হয়ে যায়, ফিউজ হয়ে যায়। তো মানে ফিউজ হওয়ার সাথে সাথে ও ফিল করে, ও চিৎকার দিয়ে বের হয়ে আসে বাথরুম থেকে। তা আমরা জিজ্ঞাসা করি যে কি হয়েছে, তো চিৎকার দিলি কেন? তো বললো যে আমি বাথরুমের ভিতরে যখন লাইটটা বন্ধ হয়ে যায় তখন আমি ফিল করি যে আমার সামনেই কোনো বুড়ো কোনো লোক শ্বাসের সমস্যা হলে যেরকম আওয়াজ করে, একদম আমার সামনে কেউ একজন আওয়াজ করতেছে। আর এটা একদম আমি মানে পুরো বিলিভ করি যে আমার সামনে কেউ একজন ছিল, সেই জন্য আমি চিৎকার দিয়ে বের হয়ে যাই। কিন্তু ওই সময় আমাদের বাসায় কোনো কারেন্ট যায় না, জাস্ট ওর বাথরুমের লাইটটি বন্ধ হয়ে গেল। এর কিছুদিন পরের ঘটনা, আমি আমার ভিতরের রুমেই গেছিলাম একটা কাজে। তো আমি যখন ফিরে আসতেছি তখন আমি রুমে ঢুকবো, তার আগেই দরজার কাছে কেউ একজন আমার পিছন থেকে চুলগুলো জোরে শক্ত করে টেনে ধরলো। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কি, মানে সে এত জোরে শক্ত করে ধরছে যে মানে আমি আমার কথা বলতে আমি ভয়ে মানে সব হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ ইটি করার পর কিন্তু সে আমাকে এটা ছাড়তেছে না। তারপর আমি জোরে চিৎকার দিয়ে আমার সব বন্ধুরা আসে এবং এসে আমাকে দেখে যে আমি দাঁড়িয়ে রয়েছি। সে আমাকে নিয়ে যায়, এসে বলে কি হয়েছে? আমি বলতেছি যে আমার পিছন থেকে কেউ একজন চুল টাইনে ধরছে, কিন্তু আসলে কিছু ছিল না। তো এই ঘটনার পর থেকে আমরা সবাই মানে খুব বেশি মাত্রায় ভয় পেয়ে যাই, আমরা বাসা ছাড়ার প্ল্যান করি। তো আমাদের যে ফ্রেন্ডের দুলাভাই ছিল, সে একদিন আমাদের ঘটনা শুনে আসে, সে সাথে একজন মহিলাকে নিয়ে আসে ওঝা টাইপের। সে আইসা আমাদের বাসাটা ঘুরে, পুরো সন্ধ্যার দিকে আসে, আইসা পুরো বাসাটা ঘুরে, দোতলায় যায় না, সে নিচতলায় থাকে। সে তার মুখের চেহারা দেখে বুঝছিলাম যে কোনো সমস্যা আছে। তো সে আইসা আমাদের বলতেছে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাসাটা ছেড়ে দেন। আমরা বললাম কেন? তো এই বাসায় আপনাদের সাথেও একজন থাকে এবং সে অনেক মানে একটা মহিলা, সেটা মহিলা থাকে এবং সেই বাড়িটা তৈরি করার পর থেকেই সেই বাড়িতে আসে এবং সে চায় না আপনারা এখানে থাকুন। আর সে আপনাদের অনেক বড় একটা ক্ষতি করে ফেলতে পারে। সে আপনাদের রুমের দরজা পর্যন্ত আসে, বাট আমি জানি না কেন আপনার দরজার ভিতরে ঢোকে না, কিন্তু সে আপনার এখন পর্যন্ত দরজা পর্যন্ত আসছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন বাসা ছেড়ে দিন, আর বিশেষ করে চৈত্র মাসের আগে বাসাটা ছেড়ে দিন, নাহলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সেদিন আসলে ঘটনা ছিল, সেদিন ছিল ফাল্গুনের শেষ দিন। তো আমরা সেই রাতেই বাসাটা ছেড়ে চলে আসি এবং আমরা রিস্ক নেই না কোনো যে বাসায় থাকার মতো। তো পরে আসার পর আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে ওই বাড়ির যে মালিক ছিল, মানে আমার দুলাভাই কেনার আগে যে মালিকটা ছিল, সে ওই বাড়িতে থেকে কোনো একটা কারণে কিছু একটা দেখে মানে প্যারালাইজ হয়ে গেছে, মানে কোনো ভয়ে প্যারালাইজ হয়ে গেছে। সে ওই বাড়িটা তারপর বিক্রি করে দেয়। আর কিছুদিন আগে জানতে পারলাম আমাদের যে দুলাভাই ছিল, সে বাড়িটা মানে সংস্করণ করার পরে তারপর সে কোনো একটা কারণে বাড়িটা আবার অন্য একজনের কাছে বিক্রি করে দেয়। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমি জারিফ খান, অর্গানাইজেশন সেক্রেটারি, বরিশাল ইয়ুথ সোসাইটি। ওকে, শুনি আপনার ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটা আনুমানিক 2013 সালের এবং ঘটনাটা আমি আমার এক দূরসম্পর্কের ফুপার কাছ থেকে শুনেছি। তো রাসেল ভাই উনি বরিশালের একটা অজপাড়াগাতে থাকেন। তো ওনার পেশা বলতে নর্মালি ফসলের চাষি ছিল। তো সে কারণে তাকে প্রায় ফসলের কাজে বরিশালের বাইরে আসতে হতো শহরের দিকে। তো প্রথমেই বলে রাখি যে তার একটা সাইকেল ছিল, উনি সাইকেলে করেই বরিশালে শহরে আসা যাতায়াত করতেন। তো এরকম একদিন উনি গ্রাম ছেড়ে শহরে আসেন তার পার্সোনাল কাজে। তো উনার ছেলে, আমার যে ফুপাতো ভাই সোহেল, ও রুই মাছ খেতে অনেক পছন্দ করত। তো
তো সোহেল আমার ফুপাকে বলে দেয় যেন ফেরার পথে যেন ওর জন্য মানে রুই মাছ নিয়ে আসে। তো রাসেল ভাই ফুপা রাতে যখন কাজ সেরে যখন গ্রামে ফিরছেন তখন আনুমানিক রাত 11টা। তো গ্রামের এরিয়ার মধ্যে যখনই প্রবেশ করেন, আমি আগে বলেছি যে এটা একটা অজপাড়াগা, তো রাসেল ভাই ওটা মেইনলি একটা নদীর পাড়ে। তো নদীর পাড় দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে ফুপা সাইকেল চালিয়ে যাচ্ছেন। তো কিছু দূর সাইকেল চালানোর পরে রাসেল ভাই উনি দেখলেন যে সামনে 13-14 বছরের একটা মেয়ে লাল শাড়ি পরে বসে একা কাঁদতেছে এবং অনেক জোরে কাঁদতেছে। তো এরপর রাসেল ভাই উনি সাইকেলটা স্ট্যান্ড করে আস্তে আস্তে ওই মেয়েটার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, তুমি এভাবে একা বসে কাঁদছো কেন? তো রাসেল ভাই ফুপা যেভাবে আমাকে বললেন যে মেয়েটার পিছন দিক থেকে দেখে বোঝা যাচ্ছিল স্পষ্ট যে ওর চুলগুলো একদম এলোমেলো ছিল এবং যখন ঘাটটা ফিরিয়ে আমার ফুপার দিকে তাকায় তখন ওর চোখগুলো একদম লাল ছিল। এবং তাকানোর পরে রাসেল ভাই ফুপা দেখলেন যে ওই মেয়েটা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে তো উঠান থাকে, তো ওই একই উঠানের অপোজিট সাইডের একটা বাসার আফজাল সাহেবের মেয়ে। তো ফুপা বললেন যে তুই এখানে একা বসে কাঁদতেছিস কেন, হয়তো বা বাবা রাগারাগি করছে, তুই আমার সাথে চল, আমি বাড়ির দিকে যাচ্ছি। তো রাসেল ভাই এখানে একটু আমি অ্যাড করি যে ফুপা বাড়ির দিকে ফেরার পথে আমার ওই ফুপাতো ভাইয়ের জন্য একটা ব্যাগে করে রুই মাছ নিয়ে আসছেন এবং ব্যাগটা তার সাইকেলের ক্যারিয়ারে বাঁধা ছিল। তো হঠাৎ করেই মেয়েটা ফুপাকে বলে উঠলো যে তোর ব্যাগে যে 3টা মাছ আছে ওইখান থেকে আমাকে একটা মাছ দিয়ে যা, নয়তো তোর সমস্যা হবে। তো ফুপা অনেকটা অ্যাস্টনিশড হয়ে গেলেন যে আসলে মেয়েটা কিভাবে জানলো। তারপরও হয়তোবা তিনি আবার মনে করলেন যে হয়তোবা ওর কাকি ওকে বলছে, যেহেতু এক বাড়ির উপরেই বাসা, মানে একটা উঠোনের উপরেই বাড়ি। তো ফুপা তখন অতটা হতভম্ব না হয়ে ফুপা ডিরেক্টলি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে বাড়িতে চল, সাইকেলের পেছনে ওঠ, আমি তোকে বাড়ি পৌঁছে দিই, তোর কাকি আজ রাতে রান্না করবে, রান্না করে তোকে দিবে। তো রাসেল ভাই র্যাপিডলি মেয়েটা আবার ফুপাকে বলল যে তোর কিন্তু সমস্যা হবে। তো রাসেল ভাই এরপরে ফুপা বললেন যে আচ্ছা যাই হোক দেখা যাবে, তুই আগে সাইকেলের ক্যারিয়ারে ওঠ। এরপরে ভাইয়া মেয়েটা সাইকেলের ক্যারিয়ারে উঠলো এবং ফুপা চালাতে শুরু করলেন। গ্রামে তো কালভার্ট থাকে, তো কিছু দূর যাওয়ার পর একটা কালভার্ট, এবং কালভার্ট থেকে নামার পথে রাসেল ভাই ফুপা তো সাইকেল চালাচ্ছেন এবং ফিল করতেছেন তার সাইড থেকে এত জোরে একটা ঝড়ো বাতাস ক্রস করলো যে তার আসলে সাইকেলটা আর কন্টিনিউ চালানো সম্ভব হলো না। তিনি সাথে সাথে সাইকেলটা স্টপ করে দিলেন। এরপরে আমরা তো জানি রাসেল ভাই যে পেছনে কোনো মানুষ বসলে মিনিমাম একটা ভার ফিল হয়, কিন্তু তখন হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে তার পেছনের ব্যাগটা পড়ে গেল এবং তিনি যখনই ইনস্ট্যান্টলি পেছনের দিকে তাকালেন তিনি দেখলেন মেয়েটা নেই। তখন তিনি মনে মনে ভাবলেন হয়তো বা এটা একটা হ্যালুসিনেশন ছিল। তো রাসেল ভাই একটু মানে নিজে পার্সোনালি ভয়ও পেয়ে যান। এরপরে তিনি বুঝলেন ব্যাপারটা, যেহেতু তিনি গ্রামে থাকেন। এরপরে মাছের ব্যাগটা আবার তিনি ক্যারিয়ার সাথে বেঁধে তিনি তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা হন। রাসেল ভাই আমাদের যে গ্রামের বাড়িগুলো আছে ম্যাক্সিমামই দেখা যায় যে বাড়ির মাঝখানে একটা উঠোন থাকে এবং উঠোনে ঢোকার আগে যেটাকে আমরা দরজা বলি কিছু দূর হেঁটে যেতে হয়। তো ফুপা বাড়ির দরজা দিয়ে ঢুকলেন, ঢোকার পরে সাইকেল থেকে নেমে হাতে করে সাইকেলটা নিয়ে যাচ্ছেন। তো উঠোনে রাসেল ভাই সামহাও একটা ক্রাউড দেখলেন। ওনার মনে হচ্ছিল, উনি ভাবছেন হয়তোবা গ্রামের বাড়ি যেহেতু হয়তোবা ঝগড়া বাঁচছে কারোর সাথে, এই জন্য হয়তো এত ক্রাউড। কিন্তু রাসেল ভাই উনি ব্যাগটা ওনার বাসায় রাখলেন, রেখে সামনে কিছু দূর এগিয়ে যখন ক্রাউডটা ক্রস করে সামনে গেলেন উনি অনেকটাই হতভম্ব হয়ে পড়েন এবং তিনি দেখলেন সামনে একটা লাশ রাখা, এবং লাশের মুখটা যখন খুলে দেয়া হয়, লাশের কাফনের কাপড়টা যেই খুলে দেয়া হয়, তিনি দেখলেন এই মেয়েটা ঠিক সেই মেয়েটাই যাকে তিনি নদীর পাড়ে দেখেছিলেন এবং যাকে তিনি ক্যারিয়ারে উঠিয়ে মাঝপথ কিছু দূর পর্যন্ত আসার পরে মাঝপথে হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে যায়, ঠিক সেই মেয়েটা। এবং তিনি ওখানে গিয়ে শুনতে পান যে ওই মেয়েটা যে আফজাল সাহেবের মেয়ে, সে আফজাল সাহেবের মেয়ে এর আগেও বদজিন যেটাকে আমরা বলি ঠিক ওইভাবে বদজিন দ্বারা পজেসড ছিল। এবং ওই দিন দুপুর বেলা যখন আমার ফুপা বাড়িটা লেফট করেন তখন ওই দিন দুপুর বেলা সে ওইখানে তাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল, তো তেঁতুল গাছ সে উঠে তেঁতুল গাছ থেকে পড়ে গিয়ে তার স্পট ডেড হয়।
এবং তার ব্রেইনে অনেক ব্লাড যায় ব্রেইন থেকে। তো রাসেল ভাই এটা দেখে ফুপা অনেকটাই হতভম্ব হয়ে যান, এবং হতভম্ব হয়ে যাওয়ার পরে তারপরে তিনি বাসায় যান। বাসায় যাওয়ার পরে ফুপিকে মাছের ব্যাগটা দেন। মাছের ব্যাগটা দেওয়ার পরে রাসেল ভাই ফুপি ব্যাগটা খুলেন এবং ব্যাগ খুলে মাত্র 2টা মাছ বের করেন, কিন্তু ফুপার স্পষ্ট মনে আছে যে তিনি ব্যাগের মধ্যে 3টা রুই মাছ এনেছিলেন। কিন্তু হঠাৎ করে ওটা দেখার পরে ফুপা আর কিছু বলেন নাই। ফুপা ডিরেক্টলি বলেন যে আমি তো 3টা মাছ এনেছিলাম, তাহলে আর একটা মাছ কোথায় গেল? তো ফুপি বললেন না, আমি ব্যাগের মধ্যে 2টা মাছই পেয়েছি। এরপর রাসেল ভাই ওটা নিয়ে আর কথা না বাড়িয়ে সরাসরি তিনি রান্না করলেন। আমার ফুপি রান্না বান্না করার পরে এরপরে আমার যে ফুফাতো ভাই ও খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে আনুমানিক 1-1.5 ঘন্টা পরে ওর হঠাৎ করে পেটটা ফুলে ওঠে, এবং পেট ফুলে ওঠার কারণে ও এমন একটা সিচুয়েশন হয় যে ওকে পরবর্তীতে হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয়। এবং রাসেল ভাই একটা দুঃখজনক ঘটনা যে তার ঠিক 2 দিন পরেই আমার ফুফাতো ভাই মারা যায়। এবং তার যখন মিলাদ হয়, মিলাদে আমি গিয়েছিলাম, সেই মিলাদের 3য় দিনে ফজরের ঠিক আগে আমার ফুপিকে স্বপ্ন দেখানো হয় যে তোর জামাইয়ের কাছে আমি একটা মাছ চাইছিলাম, ও যদি ওই দিন স্বেচ্ছায় মাছটা দিয়ে দিত তাহলে তোর আজকে এই দিন দেখা লাগতো না। এবং এই মেয়েটা ঠিক ওই মেয়েটাই ছিল যাকে ফুপা ক্যারিয়ার করে নিয়ে আসছেন, এবং তাদের বাড়ির উঠোনের যে মেয়েটা পজেসড হয়ে মারা গেছে ঠিক ওই মেয়েটাই। এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো এখন দ্বীপের কাছে। দ্বীপ, আপনার বাসা তো বরিশালে, তাই? হ্যাঁ। বরিশালের কোথায়? আমার বাসা সোবান মেহেরপুর। ওকে, শুনি আমরা আপনার ঘটনা। হ্যাঁ, হ্যালো লিসনার্স, আমি দীপ। আমি বরিশাল বিএম কলেজে অনার্স 2nd ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছি। রাসেল ভাই, আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি গত বছর আমার আগস্ট মাসে ঘটে যায়। আমি আমার ফ্রেন্ড ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠি। তো লঞ্চে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা কেবিনে উঠবো না, নর্মালি যাব। তো অনেক ঝামেলা হইতেছিল আমাদের যাওয়ার সময়। তো আমার কেবিন নেই। তো লঞ্চের যে বয় থাকে ওনার কাছে কেবিন চাওয়া হয়। তো উনি আমাদের বললো যে একটা কেবিন আছে, বাট উনি দিতে চাইতেছিল না, একটু হেজিটেট ফিল করতেছিল। তো অনেক জোরাজোরি ওনার কাছ থেকে আমরা কেবিনটা নিই। তো রাতে যত তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ি। 2টা নাগাদ আমার ঘুম ভেঙে যায়। উঠে থেকে আমার ফ্রেন্ডটা নাই। তো আমি ভাবলাম কোথায় গেল, বের হয়ে দেখলাম ছাদে খুঁজতে গেলাম। তো ছাদে খুঁজতে গিয়ে দেখলাম ও ছাদে একটা কিনারে দাঁড়িয়ে রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কি এখানে দাঁড়িয়ে রয়েছিস, রুমে চলে, অনেক ঠান্ডা। তো আমার কোনো কথা সাড়া দিল না। তো আমি ওর হাত ধরে টান দিয়ে ওর নিয়ে আসতেছিলাম। তো কিছু দূর যাওয়ার পর, কিছু ডিস্টেন্স অতিক্রম করার পর আমি ব্যাক করে দেখলাম যে আমার ফ্রেন্ডটা ওখানে ছিল না। আমি শকড হয়ে গেলাম অনেক, যে আমি বুঝলাম যে প্যারানরমাল কিছু একটা ঘুরতেছে এখানে। ভয় পেয়ে গেলাম। তো নামতে পারতেছিলাম না, হাত পা অনেক কাঁপাকাঁপি করতেছিল আমার। অনেক কষ্টে আমি নামলাম সেই থেকে। আমার কেবিনটা একটু ডিস্টেন্সে এসে আমি অকনসিয়াসলেস হয়ে পড়ে যাই। তো সকালে যখন উঠলাম দেখলাম 9টা নাগাদ আমার ঘুম ভাঙলো। তো উনি দেখলাম আমার 4-5 লোক আছে, আমার ফ্রেন্ডও আছে। জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি কিছু বললাম না, জাস্ট হয়ে গেছিলাম। তো তখন যখন আমরা বের হয়ে যাবো তখন কেবিন বয় আসলো যে টাকাটা নিতে। তো টাকাটা নেওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম যে এখানে আপনি রুমটা দিতে চাইতেছিলেন না কেন, কি হয়েছিল? অনেক জোরাজোর করে বলতেছিল যে 2-3 মাস আগে একটা ছেলে এখানে রুমে মারা যায়, তো সেই হতে এই রুমে এরকম প্রবলেম হইতেছিল, সবাই এরকম কমপ্লেন করে, এই জন্য আমরা রুমটা দিতে চাইতেছিলাম না। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব রাব্বির কাছে, আমাদের শেষ আজকে অতিথি, এবং রাব্বির কাছে আমরা ঘটনা শুনবো। আপনি কোথায় থাকেন? বরিশাল দক্ষিণ এলাকান্দা। ওকে, শুনি আপনার ঘটনা। আমার যে ঘটনাটা, এটা আমার ফ্রেন্ডের সাথে ঘটছে। ওর বাসা বরিশাল সদর রোডের কাছেই। তো ওর সাথে যে ঘটনাটা ঘটে তার আগে আমি ওর বাসার একটা বর্ণনা দেই। ওর বাসার 1 রুম, সাথে একটা অ্যাটাচ বাথরুম। তো ওর সাথে যে ঘটনাটা ঘটে, ও একা থাকে। তো ও রাতে ঘুমানোর সময় খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে যায়। তো ঘুমানোর এক পর্যায়ে মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও চোখ খুলে দেখে যে ওর রুমের দরজার কাছ থেকে ওর রুমের বাথরুমের দরজার দিকে কালো একটা ছায়া হেঁটে না, মানে ভেসে যাচ্ছে বাথরুমের দিকে। তো এটা দেখে অনেক ভয় পায়। ভয় পাওয়ার পরে ও নিজেকে বুঝায় যে আসলে এটা আমার হ্যালোসিনেশন বা অন্য কিছু, এটা বুঝে ও নিজের শান্ত রাখে। তো যায় এইভাবে কিছুদিন যাওয়ার পরে ও আবার একদিন এইরকম ভাবে সেম জিনিসটাই রাতে দেখে যে ওর সাথে এইটা ঘটতেছে, যে ওর রুমের দরজার কাছ থেকে বাথরুমের দিকে একটা কালো ছায়া উড়ে যাচ্ছে। তো এইবার ও এটাকে পাত্তা দেয় না। তারপরে কিছুদিন পরে আবার যেটা দেখে যে ওর সেম মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ও এবার দেখে যে
সরি আমি একটা জিনিস মিস করছি, যে ও একটা ডাকের শব্দ ওর ঘুম ভাঙে। ডাকের শব্দটা ছিল এরকম যে ওর নাম ধরে ডাকতেছে, যে প্রীতম প্রীতম প্রীতম, এরকম ভাবে ডাকার মানে খুব স্লো ভাবে ডাকতেছিল। ওই ডাকের শব্দ ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও চোখ খুলে দেখে যে ওর সিলিং এ ঠিক ওর উপরে ওর দিকে তাকিয়ে জিনিসটা মানে যেই ছায়াটা ও দেখতো ওইটা ওর দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার পর ও প্রচন্ড রকম ভয় পায়, ও দোয়া কালাম পড়া শুরু করে। বাট তারপরও কিছু হয় না, ছায়াটা স্টিল ওইভাবেই ছিল। কিছুক্ষণ পর দেখে যে ছায়াটা আস্তে আস্তে ওর বুকের দিকে আসতেছে। তো শেষ পর্যায়ে ছায়াটা ওর বুকের উপরে এসে প্রচন্ড রকমের চাপ প্রয়োগ করার এক পর্যায়ে ও আর সহ্য করতে পারে না। তো ওর যত রকম দোয়া কালাম যা পারতো আয়াতুল কুরসি সব পড়ে। তো এক পর্যায়ে ও চোখ বন্ধ করে দেয় এবং ওই ছায়াটা ওর বুকের উপর থেকে সরে যাওয়ার পর পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে ও দেখতে পায় যে ওর বুক প্রচন্ড রকম ফুলে আছে এবং যে জায়গায় চাপ দিয়েছিল ওই জায়গাটা লাল হয়ে আছে। তো ভাই এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় লিসেনার, শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে এই চ্যানেলটি অবশ্যই